এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? হুম হুম। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি তাকো, আমি তোমারই বুকে রব, আর কোনোখানে যাব না কো। আমি কি তোর কাছ থেকে এসব আজেরা গান শুনতে চেয়েছি? আমি তোকে যে কথা বলতে চেয়েছি তুই আমাকে সেই কথাগুলোরই উত্তর দে। আরে গানটা কিন্তু সত্যি অস্থির লাগে। এমন একটা মানুষ যদি আমার থাকতো, সত্যি আমি কখনই তাকে ছেড়ে চলে যেতাম না, সব সময় তার কথায় চলতাম। অন্য কারো কথায় চলতে হবে না, এখন তুই আমার কথায় চলবি। আমি যে তোকে অ্যাসাইনমেন্ট করতে দিয়েছিলাম, তুই কি অ্যাসাইনমেন্টগুলো করেছিস? আসলে দোস্ত, সেদিন রাতে ঘুমিয়ে গেছিলাম, তাই তোর অ্যাসাইনমেন্টগুলো করতে পারিনি, আমারগুলো করতে পারিনি। একটা মানুষ যদি কাউকে দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হয়, আর না হলে দায়িত্ব দেওয়ার আগে না করতে হয়। তুই তো আমাকে আগেই বলতে পারতি যে আমি এটা করতে পারবো না, তাহলে আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিতাম টাকা দিয়ে। এখন আমি কিভাবে জমা দিব? ও, তুই টাকা দিয়ে করাতে চাচ্ছিস? তাহলে তুই এখন আমাকে 700 টাকা দে, আমি তোকে অ্যাসাইনমেন্টগুলো করিয়ে দিচ্ছি। আমি কি পাগল নাকি ছাগল? আমি তোকে টাকা দিতে যাব? আমি তোকে টাকা দিতে পারবো না। তাছাড়া তুই অ্যাসাইনমেন্ট করেছিস নাকি যে তোকে টাকা দিতে যাব? শোন, তুই আগে আমাকে টাকা দে, পরে আমি যেখান থেকে পারি তোকে এনে দেব। আর শোন, আমাকে তো খারাপ মনে করিস তুই, আমার মধ্যে একটু হলেও পদার্থ আছে। তোর মধ্যে পদার্থ আছে না অপদার্থ আছে, এটা একমাত্র আমি জানি, ভালো বুঝতে পারছি। আচ্ছা, এই নে টাকা, এখন আমাকে অ্যাসাইনমেন্ট দে। মালিয়ার কাছ থেকে টাকাগুলো নিয়ে আমার ব্যাগ থেকে অ্যাসাইনমেন্টগুলো বের করে দিলাম। বের করে দিয়ে আমি দৌড়ে পালিয়ে যেতে লাগলাম। আর তখন পেছন থেকে মালিয়া জোরে জোরে বলতে লাগলো, তার মানে তুই আমার সঙ্গে পাটপাড়ি করলি, তাই না? আমার হাতে এই টাকাগুলোই ছিল, ভেবেছিলাম আজকে রেস্টুরেন্টে গিয়ে খাবো, কিন্তু সেটা হলো না। আমি বাসায় চলে গেলাম, তোর সঙ্গে আমার পরে কথা হবে। আর তাছাড়া আমার টাকাগুলোর দরকার ছিল। ধন্যবাদ রে, তোকে একটা সুন্দর জামাই দেখে বিয়ে দেব। তারপর আমি এই কথা বলে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে গেলাম। ফ্রেশ হয়ে আমি মাকে বললাম খাবার দেওয়ার জন্য। মা একটু পর খাবার দিল। খাবার দিতে দিতে আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, সারাদিন এত বাইরে বাইরে থাকিস আর কত? এবার একটু মন দিয়ে পড়াশোনাটা কর। সামনেই তো ইন্টার পরীক্ষা, ভালো একটা রেজাল্ট করলে তোর জীবনটা উন্নত হবে। মা আমি তো ভালো করে পড়াশোনা করছি, তুমি যে শুধু শুধু এত টেনশন করছো বলো তো কেন? তোমার বয়স হয়েছে, তুমি তোমার মতো থাকবে, তুমি নিজের খেয়াল রাখো। হুম, সেটা তো বলবি। তুই কি আমার পেট থেকে হয়েছিস নাকি আমি তোর পেট থেকে হয়েছি? এসব বদমাইশি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। আর তখনই মালিহা কল দিল। আমি কলটা রিসিভ করলাম। আর অপাস থেকে মালিহা বলতে লাগলো, দোস্ত, আমার কাছে কিন্তু একদমই টাকা নেই, প্লিজ টাকাটা দিয়ে যা। তোকে আমি অন্য সময় দিয়ে দিব, অন্তত পক্ষে এখন দিয়ে যা। আমার ফোনে টাকা নেই, মা বলেছে নানুকে কল দেওয়ার জন্য। তুই তোর নানুকে কল দিবি এটা আমাকে আগে বললেই পারতি। আমি তোকে এখন রিচার্জ করে দিচ্ছি, কিন্তু তোকে টাকা দেওয়া যাবে না, আমার টাকার অনেক দরকার আছে, বুঝতে পারলি? তোরে যদি আমি এখন সামনে পাইতাম তাহলে কি করতাম আমি নিজেও জানি না। শয়তান, তোর জন্য আমার কত টাকা খরচ হয়ে গেল। সামান্য এই টাকার জন্য তুই আমার সাথে এমন করছিস? যা, তোর টাকা লাগবে না, তোর টাকা আমি তোকে ফিরিয়ে দিচ্ছি। কুকুরের লেজ কখনো সোজা হবে না, এটা আমি খুব ভালো করে জানি। এখন তাড়াতাড়ি রিচার্জ করে দে, আমি নানুকে কল দিব। আর নামাজের কথা বলবো না তোকে। ঠিক আছে, আমি এখনই রিচার্জ করে দিচ্ছি। আর আমি আজকে থেকে নামাজ পড়া শুরু করব। তুই ফজরের সময় কল দিয়ে আমাকে জাগিয়ে দিস, তাহলেই হবে। তারপর আরও কিছু কথা বলে আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমার বিকাশ থেকে তার নাম্বারে কিছু টাকা পাঠিয়ে দিলাম, কারণ সে নিশ্চয়ই নানুর সঙ্গে কথা বলবে। তারপর আমি রুমে পড়তে লাগলাম। আর পড়তে পড়তে সময়টা পার হয়ে গেল। রাতের বেলা খাবার খেয়ে আমি মালিহাকে কল দিলাম। মালিহাকে কল দেওয়ার পরই মালিহা কলটা রিসিভ করলো। আর আমাকে বলতে লাগলো, দোস্ত, কালকে আমার কলেজে যেতে ইচ্ছে করছে না, কিন্তু অ্যাসাইনমেন্টের জন্য কলেজে যেতেই হবে। তুই তো গিয়ে স্যারকে দিয়ে দিলেই পারিস নাকি? ভাই তুই কি এটা ভার্সিটি পেয়েছিস? একজনেরটা অন্যজনটা দিয়ে দিলাম। ভাই এটা কলেজ, আগে ভার্সিটিতে উঠে নেই, তারপর আমাকে এটা করতে বলিস, তারপর করব। এখন যদি আমি এটা জমা দিই তাহলে স্যার বলবে তুমি মালিহাটা কেন জমা দিয়েছো? মালিহা তোমার কে হয়? তখন আমি কি বলবো? হ্যাঁ, হ্যাঁ, এটাও তো কথা।
আমি তো এটা আগে ভেবে দেখিনি। ঠিক আছে, আমি কালকে কলেজে যাব। কি আর করার, ভেবেছিলাম কলেজে যাব না। তারপর আমি মালিহার সঙ্গে আরও কিছু কথা বলে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা মালিহার কলের শব্দে ঘুম ভাঙলো। তারপর আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আবারও ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা মা এসে ডেকে গেল, আর আমিও কলেজের জন্য রেডি হয়ে নিলাম। কলেজের জন্য রেডি হয়ে আমি খাবার টেবিলে চলে আসলাম। আর খাবার টেবিলে এসে আমি নাস্তা করতে লাগলাম। আর তখন মা আমাকে বলতে লাগলো, শাহরিয়ার, আজকে তুই কলেজ শেষ করে নীলার ভার্সিটিতে যাস তো। ওখানে নাকি কয়েকটা ছেলে নীলাকে বিরক্ত করে। আমার মেয়েটা একা একা ভার্সিটিতে যেতে পারছে না। মা তুমি এত চিন্তা করলে হয়? যেখানে শাহরিয়ার থেকে সেখানে আর কিসের চিন্তা, বুঝতে পারছো? এখন তাড়াতাড়ি টাকা দাও, আমি কলেজে যাব, আর কলেজ শেষ করে আপুর ভার্সিটিতে যাব। তারপর আমি মায়ের সঙ্গে আরও কিছু কথা বলতে লাগলাম। আর কথা বলতে বলতে আমি মায়ের কাছ থেকে টাকা নিয়ে কলেজে চলে আসলাম। আর কলেজে এসে আমি সেই চিরচেনা জায়গায় বসে আছি। কখন মালিহা আসবে। কিছুক্ষণ পর মালিহা চলে আসে আর আমার পাশে বসলো। আমি বললাম, দোস্ত, স্যারেরা যে কেন তোদের আর আমাদের আলাদা করে রেখেছে? তোদের ক্লাস আর আমাদের ক্লাস একসঙ্গে রাখলে কি হতো বলতো? আমরা সেই স্কুল লাইফ থেকে বন্ধুত্ব, আমাদের জন্য হলেও তো একসঙ্গে ক্লাস দেওয়া দরকার। ভাই, তোর জন্য তো আর স্যারেরা আমাদেরকে একসঙ্গে ক্লাসে দিবে না, তাই না? এখন এইসব ফাজলামো বাদ দিয়ে চল অ্যাসাইনমেন্টগুলো জমা দিয়ে আসি, তারপর ক্লাস করব। ক্লাস শেষ হওয়ার পরে এখানে এসে দাঁড়াবি। ক্লাস শেষ হওয়ার পরে আমাকে একটু আপুর ভার্সিটিতে যেতে হবে। সেখানে নাকি আপুকে কে যেন বিরক্ত করে, সেটাই আর কি দেখতে হবে। তুই কি আমার সঙ্গে যাবি নাকি বাসায় চলে যাবি? তার মানে তুই আজকেও মারামারি করবি? আমি তোকে আর নিষেধ করতে পারবো না। এই পর্যন্ত তুই অনেক মারামারি করেছিস। শেষ পর্যন্ত কি হয়েছে? বাসায় বিচার গিয়েছে। চারিদিকে তোর কত শত্রু সেটা তুই জানিস। আমি কি আমার জন্য মারামারি করি? আমি শুধু মারামারি করি আপুর জন্য আর তোর জন্য। এছাড়া তো আমি আমার নিজের জন্য মারামারি করি না, তাই না? তোরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। আমি কি তোকে আমার জন্য মারামারি করতে বলেছি? আর মেয়ে যখন হয়েছি, ছেলেরা তো একটু বিরক্ত করবেই, তাই না? সেগুলো তো মানিয়ে চলতে হবে, কারণ সমাজটা এরকম হয়ে গেছে। কি আর করা যাবে বল? শোন, তোকে যদি কেউ বিরক্ত করে কথা বলার চেষ্টা করে, সেটা আমার আসলে সহ্য হয় না। আর আপুর তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে। আপুকে নিয়ে আমি এতটা টেনশন করি না যতটা টেনশন তোকে নিয়ে করি আমি, বুঝতে পারছিস? এখন ক্লাসের সময় হয়ে গেছে, আমি ক্লাসে চলে গেলাম, তুইও ক্লাসে চলে যা। তারপর আমি মালিহাকে বিদায় দিয়ে আমিও আমার ক্লাসে চলে আসলাম। আমি ক্লাসে এসে বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগলাম। কথা বলতে বলতে একটু পরেই স্যার চলে আসলো। স্যার এসে যথারীতি ক্লাস করাতে লাগলো। তারপর সবগুলো ক্লাস শেষ করে আমি বের হলাম। বের হয়ে মালিহার জন্য দাঁড়িয়ে আছি। একটু পরে মালিহা বের হয়ে এসে আমাকে মাথায় থাপ্পড় মারলো আর বলতে লাগলো, হারামি, আমি তোকে সেই কখন থেকে খুঁজে যাচ্ছি, আর তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস? আমাকে তো একটা মেসেজ দিলেও পারতি, তাই না? দেখ তো, আমি তোকে কতগুলো মেসেজ দিয়েছি। এখন কি তুই আমার সঙ্গে যাবি নাকি ঝগড়া করবি? আমার কিন্তু তাড়াতাড়ি ভার্সিটিতে যেতে হবে, তাড়াতাড়ি আয় আমার সঙ্গে। তারপর আমি একটা রিক্সা নিলাম আর রিক্সা নিয়ে আমি বসে পড়লাম। আর তখনই মালিহা আমার পাশে বসলো। মালিহা আমার পাশে বসতেই আমি মালিহার হাতটা ধরলাম। আর তখন মালিহা আমার দিকে তাকিয়ে আছে। আমি একপাশে তাকিয়ে তাকিয়ে যাচ্ছিলাম, আর তখনই হঠাৎ করে শাহরি আমার হাতটা শক্ত করে ধরলো। আমি কোনো কিছু বুঝতে পারলাম না, কিন্তু ওর হাত ধরাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এদিকে আমি কিছুক্ষণ পরই ভার্সিটির সামনে চলে আসলাম। আর ভার্সিটির সামনে এসে আমি আপুর জন্য ওয়েট করতে লাগলাম। আর কিছুক্ষণ পরই আপু আসতে লাগলো। আপু দেখি আমাকে বলতে লাগলো, কি রে, তুই আজকে আমার ভার্সিটিতে এসেছিস? কোনো দরকার আছে নাকি? তো আয় একসাথে বসা যাক। আর মালিহা, তুমি কেমন আছো? এই তো আপু, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আসলে আপু, আপনাকে দেখার জন্য এসেছিলাম, এই আর কি। আর শাহরিয়ার নাকি কোনো কাজ আছে এখানে, তাই শাহরিয়া নিয়ে আসলো। তখনই আপুকে একটা ছেলে এসে হাত ধরতে চাইলো। আমি ছেলেটাকে দেখে তাকিয়ে রইলাম। ছেলেটা আপুকে বলতে লাগলো, কি ব্যাপার জানো? আমি না তোমাকে বলেছি তুমি অন্য কারোর সঙ্গে কথা বলবে না? চলো আমরা দুজনে পার্কে গিয়ে কথা বলি, ঠিক আছে? সরি রে ভাই, এই মেয়েটাকে তুই পার্কিংয়ে নিয়ে যেতে পারবি না, কারণ এই মেয়েটার মা আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে যেন আমি সঠিকভাবে পালন করি। এই বলে আমি ছেলেটাকে ঘুষি মারলাম। আর তখন এই ছেলেটা আমাকে বলতে লাগলো, তোর সাহস তো কম না? তুই জানিস না আমি কে? তুই জুনিয়র হয়ে সিনিয়রের গায়ে হাত দিয়েছিস। আজকে তুই শেষ। তোকে এমন মাইর দেব যেটা তুই কল্পনাও করতে পারবি না। তাই নাকি? তা আমিও দেখতে চাই তোর কত বড় সাহস। আমি সেই সাহস দেখার জন্যই তো তোর ভার্সিটিতে এসে তোকে মারছি, পারলে আমাকে আটকে দেখা।
তারপর আমি ছেলেটাকে মারতে লাগলাম, আর ছেলেটাকে মারতে মারতেই তখনই ছেলেটার কিছু বন্ধু বান্ধব আমাকে এসে ঘিরে ফেললো। আর আমি কোনো উপায় না পেয়ে কোমর থেকে আমার পিস্তলটা বের করলাম। পিস্তলটা বের করতেই ছেলেগুলোর পিস্তলটা দেখে চলে গেল, আর আমিও সেখান থেকে চুপচাপ চলে আসলাম। আমি আপুকে একটা রিক্সায় তুলে দিয়ে আপুকে বাসায় পাঠিয়ে দিলাম। তারপর আমি আর মালিহা একটা রিক্সা নিয়ে যেতে লাগলাম। মালিহা চুপ করে আছে, কোনো কথা বলছে না। একটু পরে মালিহা নিজে থেকেই বলতে লাগলো, তুই কি আমার একটা কথাও রাখবি না? আমি না তোকে বলেছি তুই এসব ছেড়ে দে, ভালো হয়ে যেতে। তবুও তুই আমার একটা কথা শুনিস না। কোন দিন মামলা খেয়ে বসে থাকবি তখন বুঝতে পারবি। কি করবো বল, আবুকে ওরা বাজে বাজে কথা বলছিল, আমি সেটা কি করে সহ্য করি বল? আর মরার চেয়ে মারতে পারি, এই জিনিসটা দেখাতে পারলেই হলো। তুই যে ছেলেটাকে মেরেছিস, এখন ওই ছেলেটা কি তোকে ছেড়ে দিবে মনে করেছিস? ছেলেটা যদি তোকে একা পায় তাহলে কি করবে বল? সমস্যা নেই, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই এখন চুপচাপ বাসায় যাবি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবার খাবি, খাবার খেয়ে আমাকে মেসেজ করবি, ঠিক আছে? আচ্ছা, তুই যে এখন আমার কথা মতো চলছিস, যখন আমি থাকবো না তখন কি করে চলবি বল তো? এখন থেকে একা থাকার চেষ্টা কর, বুঝতে পারছিস? আমাকে তো কিছুদিন পরে বিয়ে দিয়ে দিবে, তখন বুঝতে পারবি। বিয়ে আর তুই এসব আমাকে বলে হাসাবি না একদম। আমি তোকে কোথাও যেতে দিব না, তুই সারা জীবন আমার সঙ্গে থাকবি, কোনো সমস্যা নেই আমার। এ বলে আমি মালিহার হাতটা শক্ত করে ধরলাম। মালিহার হাত ধরাতেই মালিহার চোখ বন্ধ করে নিলাম। তারপর আমি মালিহাকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে আমিও বাসায় চলে আসলাম। আর বাসায় এসে কলিং বেল দিলাম, একটু পরে মা দরজা খুলে দিল। তারপর আমি মায়ের সঙ্গে কথা বলে আমি ফ্রেশ হয়ে রুমে শুয়ে আছি। আর তখনই আপু আমার রুমে খাবার নিয়ে আসলো, আর এসে আমাকে বলতে লাগলো, তোকে কি আমি এসব কাজ করতে বলেছিলাম? আর শুধুমাত্র মা বলেছিল একটু বুঝিয়ে দেওয়ার জন্য, তাই বলে তুই ছেলেটাকে এমনভাবে মারবি? তোকে আর কোনো কাজ করতে হবে না, আমারটা আমি সামলাতে পারবো, বুঝতে পারছিস? এনে খাবার খেয়ে নে। আরে ছেলেটা তোকে কেমন বাজে বাজে কথা বলছিল, তুই দেখলি না? তাই তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। আর তখন যদি পিস্তলটা না বের করতাম তাহলে অনেক কিছুই হয়ে যেত, বুঝতে পারছিস? আমার জন্য তুই বিপদে পড়বি, আমাকে আর কোনো সাহায্য করতে হবে না তোর। তুই আরো সাহায্য করতে গিয়ে আরো প্যাচের মধ্যে ফেলিয়ে দিস। এখন চুপচাপ খাবার খেয়ে নে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হওয়ার পর আমি খাবার টেবিলে খাবার খেতে গেলাম। তখন দেখি বাবা খাবার টেবিলে বসে আছে। বাবা আমাকে দেখে বসতে বলল, আমিও বসলাম। আর তখনই বাবা আমাকে বলতে লাগলো, মালিহা, সেই ছোটবেলায় তুই যখন ক্লাস 2-এ পড়তি তখন তোর মা আত্মহত্যা করে মারা যায়। এটা তো আমি তোকে বলেছিলাম, তাই না? তোর মায়ের সঙ্গে কিন্তু আমার রিলেশন করে বিয়ে হয়েছিল। আমি যেন তোকে কোনো ছেলের সঙ্গে রিলেশন করতে না দেখি। বাবা তুমি আমাকে কি বলছো? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর রিলেশন করব মানে? আমি তো কারোর সঙ্গে রিলেশনে নেই। আমি রিলেশনশিপকে একদম ঘৃণা করি, এটা আমি তোকে সরাসরি কথা বলছি। কারণ তুই অনেক বড় হয়েছিস, আমি তোকে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। যদি তুই কোনো রিলেশনে থাকিস তাহলে এখান থেকে ফিরে আয়। আজকে যদি ছেলেটার সঙ্গে তোকে রিক্সায় দেখলাম, এরপর যেন আমি ছেলেটার সঙ্গে যোগাযোগ করতে না দেখি। আমি আর কোনো কথা বলতে পারলাম না, কারণ আমি বাবাকে এমনিতেই ভয় পাই। আমি চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে আমি ভাবছি, বাবা কিভাবে দেখে ফেললো? কোনো কিছুই তো বুঝলাম না। বাবার রিলেশন পছন্দ করে না, এটা তো আমি খুব ভালো করে জানি। তারপর এসব ভাবতে ভাবতে আমার বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল। এদিকে আমি শুয়েছিলাম, আর তখনই মালিহা আমাকে কল দিল। মালিহা আমাকে কল দিয়ে কান্না করতে লাগলো। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। তারপর আমি কিছুক্ষণ পরই বললাম, আরে তুই আমাকে কোনো কিছু না বলে এভাবে কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আমাকে তো সব কিছু বলবি, তারপর না হয়তো তোকে একটা সমাধান দিতে পারবো। আজকে যে তোর সঙ্গে আমি রিক্সা গিয়েছিলাম সেটা বাবা দেখে নিয়েছে, আর সেটা দেখে আমাকে অনেক কথা শুনিয়েছে, তাই একটু মন খারাপ, এই আর কি। দূর, এটা কোনো বেশি হলো? আমার উপরে ছেড়ে দে, আর এত চিন্তা করার কি আছে? এখন চুপচাপ একটু ঘুমিয়ে পরে বিকেলবেলা কথা হবে। আমি বিকেলবেলা বের হবে একটু হাঁটতে। তারপর আমি মারিয়ার সঙ্গে আরও কিছু কথা বলে কল কেটে দিলাম। আর বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে হাঁটতে গেলাম। আমি হাঁটতে হাঁটতে মালিয়ার সঙ্গে কথা বলছিলাম। আর এভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল আরও একটা বছর। আমিও ইন্টার শেষ করলাম, মালিহাও আর আমি দুজনেই পার্কে বসেছিলাম, কারণ এখন আমরা দুজনেই ফ্রি আছি। পরীক্ষা দিয়েছি কিছুদিন আগে, তবে রেজাল্ট এখনও দেয়নি। তখন মালিহা আমাকে বলতে লাগলো, দেখতে দেখতে আমাদের বন্ধুত্বের প্রায় 4 বছর পূর্ণ হয়ে গেল, তাই না? জানিস, আমার সব সময় এটা মনে হয়, তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? আসলেই আমাদের দেখতে দেখতে 4টা বছর পূর্ণ হয়ে গেল বন্ধুত্বের। তোকে ছাড়া আমিও কোনোদিন কোনো কিছু ভাবতে পারি না।
আমার ছেলে বন্ধুদের সঙ্গে তো আমি সেই কবে থেকেই চলাফেরা বাদ দিয়েছি, যদিও হাতে গোনা কয়েকটার সঙ্গে আমি চলাফেরা করি। তোর জন্য তো আমি ছেলে বন্ধুদের সঙ্গে কথাই বলতে পারি না, আর ছেলে বন্ধু তো আমার একদমই নেই, আর বান্ধবীদের সঙ্গেও তো আমি কথা বলতে পারি না, শুধুমাত্র তোর জন্য, শয়তান কুত্তা। এখানে আমার দোষ কোথায়? আমি কি তোকে তোর বান্ধবীদের সঙ্গে কথা বলতে না করেছি? তুই কথা বলবি, সমস্যা কি? আর ছেলেদের সঙ্গে একদমই কথা বলবি না, তাহলে কিন্তু তোকে মেরে এখানে রেখে দেবো, বুঝতে পারছিস? আচ্ছা, আমার ধর বিয়ে হয়ে গেল, তখন তুই কি করবি? তখন কি তুই অন্য কারোর সঙ্গে ভালো থাকবি, মানে অন্য মেয়েকে ভালোবাসবি, বিয়ে করবি, আর কত কিছু? না, এটা মনে হয় কোনোদিনও হবে না। আজ পর্যন্ত কোনো মেয়ে আমাকে প্রপোজ করলো না, এটাই একটা দুঃখ। তাতে প্রপোজ করুক, এটাও আমি চাই না। আর আমার তো তুই আছিস, তাই না? ও, তোকে তো আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি। আজকে না একটা ছেলে আমাকে প্রপোজ করতে আসবে এখানে। তুই তো জানিস আমি এসব রিলেশন বিশ্বাস করি না। ছেলেটাকে আমি এত করে বুঝালাম, কিন্তু ছেলেটা কোনোভাবে বুঝতে চাচ্ছে না। এখন আমি তোর উপর ছেড়ে দিয়েছি। তুই এসব চিন্তা করিস না, ছেলেটাকে কী করে বিদায় করতে হয় এটা আমি খুব ভালো করে জানি। আগেরগুলোকে যেভাবে বিদায় করেছি এখনও ঠিক সেভাবেই বিদায় করব, তুই কোনো চিন্তা করিস না। তখনই একটা ছেলে আসলো, ছেলেটা এসে মালিয়াকে ফুল দিয়ে প্রপোজ করলো, আর আমি ছেলেটার হাত থেকে ফুলটা নিয়ে ছেলেটাকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। আর সেটা দেখে মালিয়া হাসতে লাগলো, আর আমি ফুলটা নিয়ে এসে মালিয়াকে দিলাম। বললাম, দোস্ত একটা কথা বলি, তুই রাগ করবি না বল। আসলে কথাটা আমি সেই ছোটোবেলা থেকেই বলতে চেয়েছিলাম, কিন্তু আসলে তোকে বলতে পারিনি। সেই এক ডায়লগ সেই ছোটবেলা থেকে শুনে আসছি, কিন্তু তুই কেন একটা কথা বলতে চাইছিস কিন্তু সেটা বলিস না? আজকে 4টা বছর ধরে তুই আমাকে এইসবই বলেছিস, আজকে কি সত্যি বলবি নাকি আজকেও ফাইজলামি করবি বল? না মানে থাক, আজকে না, আসলে আমি তোর সঙ্গে মজা করছিলাম। ফুলটা আমি তোকে দিলাম, রেখে দে। তারপর আমি মালিয়ার সঙ্গে আরও কিছু সময় কাটিয়ে আমি বাসায় চলে আসলাম। আসলে আমি মালিয়াকে অনেক ভালোবাসি, জানি মালিহাও আমাকে অনেক ভালোবাসে। সেটা মালিহার ব্যবহার দেখেই বুঝতে পারা যায়, কারণ মালিহা আমি ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলে না, এমনকি বান্ধবীদের সঙ্গেও এত সময় দেয় না। মালিয়াকে আমি সেই ছোটোবেলা থেকেই ভালোবাসি। তারপর আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে মালিয়ার সঙ্গে কথা বলতে লাগলাম, পাশাপাশি অনলাইনে গাটাগাটি করতে লাগলাম। সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। একদিন সকালবেলা আমি খাবার খেয়ে একটা কাজের জন্য বাইরে বের হয়েছিলাম, আর তখনই দেখলাম একটা ছেলের সঙ্গে মালিয়া রিক্সা করে যাচ্ছে। এটা দেখে আমি কোনো কথা বলতে পারছিলাম না, কারণ এই প্রথম মালিয়াকে একটা ছেলের সঙ্গে দেখলাম। আমি আর কোনো কিছু বললাম না, আমি চুপচাপ সেখানে দাঁড়িয়ে গেলাম। মালিহা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি কোনো কিছুই বুঝতে পারছি না। মালিহা আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল। আমি আর সেই কাজটা করতে গেলাম না, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি মালিহাকে কল দিলাম, কিন্তু মালিহা আমার কলটা রিসিভ করছে না। আমি আর কল দিলাম না, আমি চুপচাপ রুমে শুয়ে রইলাম। কেন জানি আজকে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কেউ যেন আমার কলেজেটা বের করে নিয়ে যাচ্ছে। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা মালিহার নাম্বার থেকে একটা কল আসলো, আমি সাথে সাথে কলটা রিসিভ করলাম। আর ওপাশ থেকে মালিহা আমাকে বলতে লাগলো, আসলে দোস্ত সরি, আসলে ওই সময় আমি খালাতো ভাইয়ের সঙ্গে ছিলাম, আর আমার খালাতো ভাই কিন্তু তোর কথা জানে না। যদি জানতে পারতো তাহলে কিন্তু অনেক সমস্যা করতো। আচ্ছা, তুই কি পার্কে আসতে পারবি? আমি ভাইয়াকে বাস স্ট্যান্ডে এগিয়ে দিচ্ছি, আর তারপর পার্কের দিকে যাব, তুই আয়। আমি কলটা কেটে তাড়াতাড়ি করে রেডি হয়ে পার্কে চলে আসলাম। আর আসার সময় ফুলের দোকান থেকে একটা ফুল কিনে নিলাম। তারপর আমি পার্কে গিয়ে দেখে আমাদের সে জায়গায় মালিহা বসে আছে। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম, আর পেছন থেকে গোলাপ বের করে হাঁটু কেড়ে বসে বলতে লাগলাম, কত সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে হারাবো দুজন, মায়াবী তোমার আঁকি, দিও না আমায় ফাঁকি, সুন্দর তোমার হাসি, আমি তোমায় ভালোবাসি, এ তো দেখি তবু প্রিয়, স্বাদ কবু মিটে না, সব বাধা ঠেলে দিয়ে কাছেতে এসো না। এই কথা শুনি মালিয়া আমার গালে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মেরে আমাকে বলতে লাগলো, তোর এতদিন লাগলো এই কথাগুলো বলতে? আমিও যে তোকে অনেক ভালোবাসি রে। আমিও তোকে অনেক দিন ধরে বলতে চাচ্ছিলাম, কিন্তু আসলে বলার সাহসই পাচ্ছিলাম না। আজকে তুই বলে দিলি আমার মনের কথাগুলো। সত্যি আমি তোকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। কখনো আমাকে ছেড়ে যাস না প্লিজ, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তখন মালিয়া আমার কাছ থেকে ফুলটা নিল, আর ফুলটা নিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিল। মালিয়ার হাসিটা আমার কাছে অপূর্ব সুন্দর লাগে। পৃথিবীর সব কিছু যদি একদিকে রাখা হয় আর মালিহার হাসি যদি একদিকে রাখা হয়, তাহলে সবচেয়ে বেশি মালিহার হাসিটাই সুন্দর হবে। তারপর আমি মালিহার হাত ধরে হাঁটতে লাগলাম, দুজনেই হাতে হাত রেখে। আমার কাছে যেন একটা অন্যরকম ভালো লাগা
মনে হচ্ছে এই পথ যদি আর শেষ না হতো তাহলে অনেক ভালো লাগতো। মালিও আমার দিকে তাকাতে পারছে না, আমিও মালিয়ার দিকে তাকাতে পারছি না। কিছুক্ষণ পর আমি বললাম, সেই কবে থেকে তোকে ভালোবাসি, কিন্তু আসলে তোকে আমি বলতে পারিনি কখনো। কিন্তু আজকে একটা ছেলের সঙ্গে তোকে দেখে নিজেকে কন্ট্রোল করতে রাখতে পারিনি, তাই তোকে আজকে বলে দিলাম সত্যি কথা। আমি তোকে অনেক ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুই অন্য কারো হয়ে যাস না প্লিজ। আমিও যে তোকে অনেক ভালোবাসি, তুই কি সেটা বুঝতে পারছিস না? তোর সঙ্গে কথা না বলে আমার যে দিনটা ভালো কাটে না। তুই আমার এক অন্যরকম নেশার মতো হয়ে গেছিস, যেটা আমি কোনো দিন ছাড়তে পারবো না। এইভাবেই সবসময় আমাকে আগলে রাখিস, আর এখন থেকে তুই নয় তুমি করে, ঠিক আছে? এতদিনের অভ্যাস কী করে পরিবর্তন করি বল? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব এখন থেকে। তাই বল, বাদাম খাবি নাকি ফুচকা? সন্ধ্যা তো প্রায় হয়ে গেল। তোর মুখ থেকে তুমি ডাক অনেক সুন্দর লাগে, এখন থেকে তুমি করে ডাকবি। ও না, এখন থেকে তোকে আমার তুমি করে বলতে হবে। হাজার হোক তুই আমার এখন ভালোবাসার মানুষ বলে কথা। আমি কি বললাম সেটা উত্তর দাও। সন্ধ্যা তো প্রায় হয়ে গেল, তাড়াতাড়ি খেয়ে বাসায় যাও, না হলে তোমার হিটলার বাপ ক্যাট শুরু করবে। শয়তান, তুই আমার বাবাকে হিটলার বলছিস? দাঁড়া, তোকে এক্ষুনি দেখাচ্ছি মজা। তোর ফুসকা আমি তোকেই খাওয়াবো। ভালোবাসি দেখে আমি তোকে এখন মারতে পারবো না, এটা তো কোনো কথা নয়। এখন আরও বেশি তোকে জ্বালাবো। আমি দৌড়াতে লাগলাম, আর মালিয়াও আমাকে পিছনে পিছনে দৌড়াতে লাগলো। এভাবে মুহূর্তটা বেশ ভালোই কাটলো। তারপর দুজনে মিলে ফুচকা খেয়ে আমি বাসায় চলে আসলাম। আজকে আমি অনেক খুশি, আজকের মতো খুশি আমি কোনোদিনও হয়নি। কারণ আজকে আমি আমার মানুষটাকে আমার করে পেয়েছি। কতদিনের স্বপ্ন ছিল, আজকে সেটা পূরণ হয়ে গেল। বাসায় এসে আমার এক অন্যরকম ভালো লাগে কাজ করছে। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলাম। মাকে বললাম কিছু দেওয়ার জন্য। মা একটু পর নাস্তা নিয়ে আসলো, আর নাস্তা নিয়ে এসে আমাকে বলতে লাগলো, কালকে তোর আপুকে দেখতে আসবে, তুই কালকে কোথাও যাবি না, বুঝতে পারছিস? আর কালকে যদি পছন্দ হয়ে যায় তাহলে কালকেই তুলে দিব তোর আপুকে। মা শোনো, জঙ্গলে যখন আগাছা জন্ম নেয় তখন এগুলো ছেটে ফেলাই ভালো হবে, তাই না? আপুকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করে দাও, তাহলেই ভালো হবে। তখনই আপু কোথা থেকে এসে রাগি কণ্ঠে মাকে বলতে লাগলো, মা, তুমি কি তোমার ছেলেকে কোনো কিছু বলবে, নাকি আমি সত্যি সত্যি মাইর দিব ওকে? ও আমাকে এসব কথা কেন বলবে? আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গেছি? তোরা আবার দুজনে ঝগড়া শুরু করেছিস? তোদের যা মন চাই তাই কর, আমি রান্না করতে গেলাম। আমাকে একজনও বিরক্ত করবি না, যদি বিরক্ত করিস তাহলে দুজনকেই মারবো। তখনই মা চলে গেল, আর আমি রুটি মুখে নিয়ে রুমে চলে আসলাম আর হাসতে লাগলাম। আপুকে একটু জ্বালানো গেল। তারপর আমি রুমে এসে মালিয়ার সঙ্গে মেসেজ করতে লাগলাম। দুজনের কত কথা জমে আছে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। মালিয়ার সঙ্গে আমার আগেও সবসময় কথা হতো, কিন্তু আগে এক অন্যরকম ভালো লাগছিল, আর এখন অন্যরকম ভালো লাগে কাজ করছে। তারপর আমি মালিয়ার সঙ্গে কথা বলতে বলতে সময়টা পার করে দিলাম। তারপর আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ হয়ে নাস্তা করে তাড়াতাড়ি বের হলাম। আর তখনই মা পেছন থেকে বলতে লাগলো, আজকে ভার্সিটিতে ভর্তি হয়ে আসিস, কারণ সময় চলে যাচ্ছে। এখন ভার্সিটিতে ভর্তি না হলে পরে সিট পাওয়া যাবে না, টাকা নিয়ে যা। মা আজকে তো ভর্তি হব না, ভর্তি কালকে হব। আর আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, তো পরে তুমি টাকাগুলো তোমার কাছে রেখে দিও, আর বাবাকে বলো আর কিছু টাকা লাগবে, আমার কিছু মার্কেট করতে হবে। এই কথা বলে আমি বের হয়ে চলে আসলাম। আর আমি বের হয়ে এসে আমি সোজা পার্কে চলে আসলাম। পার্কে এসে আমি মালিহার জন্য অপেক্ষা করছি। একটু পরে চলে আসলো, এসে আমাকে বলতে লাগলো, আগে আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকতাম, আর এখন দেখছি তুমি আমার জন্য দাঁড়িয়ে থাকো। যাক, ভালোই লাগলো বিষয়টা। এখন বলো, বাসা থেকে তো মনে হয় নাস্তা করে আসোনি, নাস্তা করি? আমার কাছে সত্যি কোনো টাকা নেই, তুমি কিছু একটা করো। আর কালকে দুজনে এই ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আজকে ভর্তি হওয়ার জন্য বলেছিল, আমি আজকে ভর্তি হব না বলেছি। তারপর দুজনে হাঁটতে লাগলাম, আর হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে দুজনে নাস্তা করে নিলাম, আর নাস্তা করে একটা নিরিবিলি জায়গায় হাঁটতে লাগলাম। তারপর একটা জায়গায় বসলাম, দুজনে বসে গল্প করছি। হঠাৎ করে মালিহা আমার হাতটা শক্ত করে ধরলো। তারপর আমিও ওর চোখের দিকে তাকালাম, ওর চোখের দিকে অন্যরকম মায়া কাজ করছে। তখনই মালিহার ঠোঁট জোড়ার দিকে আমি এগিয়ে যেতে লাগলাম, কাছে আসতে লাগলো। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, মালিহার ঠোঁট জোড়া দখল করে নিলাম। সেও আমাকে রেসপন্স করতে লাগলো। প্রায় 5 মিনিট পর তাকে ছেড়ে দিলাম, আর ছেড়ে দিয়ে দুজনই বেশ লজ্জা পাচ্ছি। আমিও লজ্জায় অন্যদিকে তাকিয়ে রইলাম। আর এভাবেই বেশ অনেকটা সময় আমাদের মাঝে পার হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মালিহা নিজেকে স্বাভাবিক করিয়ে বলতে লাগলো, এখন কি বাসা যাওয়া যাবে, নাকি আরও কিছুক্ষণ ঘুরবেন? বাবা যদি একবার জানতে পারে তাহলে আমাকে পুরো মেরেই ফেলবে। কিন্তু চলেন তাড়াতাড়ি বাসায় ফেরা যাক।
তারপর দুজনে মিলে আরও কিছুক্ষণ ঘুরে বাসায় চলে আসলাম, আর বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। শুয়ে মালিয়ার সঙ্গে আমি গল্প করতে লাগলাম, আর তখনই আমার বন্ধু ও রাজু কল দিল। আমি রাজুর কলটা রিসিভ করলাম, আর রাজু পাশ থেকে বলতে লাগলো, দোস্ত, আমি তো আমাদের পাশের এলাকার সাথে খেলা রেখে দিয়েছি। আজকে বিকালে খেলা, তুই সঠিক টাইমে চলে আসবি, বুঝতে পারছিস? আর যেভাবে ঘোরাফেরা করছিস, কোন দিন জানি ধরা খেয়ে যাস, ঠিক নাই। আসলে দোস্ত কী করবো বল, অনেক ভালোবাসি যে, আর অনেক দিনের স্বপ্ন ছিল আমরা দুজনেই এক হয়ে যাব, এবং সেটা পূরণ হলো, তাই নিজেকে ধরে রাখতে পারিনি। তোদের এই ভালোবাসা দেখলে আমার হিংসে হয়, কারণ এতদিনের বন্ধুত্ব, এরপর ভালোবাসা, দুজনের প্রতি দুজনের এতটাই আস্থা কখনো দেখিনি। আসলে বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য সবই বিশ্বাসের প্রয়োজন, এবং সেই বিশ্বাসটা আমাদের মাঝে ছিল হয়তো, তাই আমরা বন্ধুত্বের পরে ভালোবাসার নামক সম্পর্কে জড়িয়ে গিয়েছি। আমি এই বাস্তিটিতে ভর্তি হয়েছি, তুইও এই বাস্তিটিতে ভর্তি হয়ে যা মালিহাকে নিয়ে। আচ্ছা, আমার এখন কাজ আছে, আমি রাখছি। তারপর রাজু কল কেটে দিল, আর রাজু কল কেটে দেওয়ার পর আমি মালিয়ার সঙ্গে মেসেজ করতে লাগলাম। মেসেজ করতে করতে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আমি রুমে শুয়ে শাহরিয়ার সঙ্গে কথা বলছিলাম, আর তখনই বাবা রুমে আসলো। আমি ফোনটা রেখে দিলাম। ফোনটা রেখে দিতে বাবা আমাকে বলতে লাগলো, মালিহা, আমি তোকে অনেকবার নিষেধ করেছি, তুই কি আমার কথা শুনবি না? তোকে আমি বলেছিলাম এই ছেলেটার সঙ্গে চলাফেরা না করার জন্য। আজকে আমাকে একজন বিচার দিয়েছে তোর নামে, তুই নাকি এই ছেলেটার সঙ্গে ঘোরাফেরা করিস সব সময়। বাবা তুমি এমন কেন করছো? শাহরিয়া অনেক ভালো একটা ছেলে, আর মানুষের কথায় কেন কান দাও? মানুষ তো বলবে এসব, তাই না? তুমি মানুষের সঙ্গে কথা বলবে না, তাহলেই তো হয়। তুই আমার মুখের ওপর কথা বলিস, তোর সাহস তো কম না? দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস, তাই না? তোর এখনই বিয়ের ব্যবস্থা করছি, বিয়ে না দিলে তুই শিক্ষা হবে না। আমার বন্ধুর ছেলে তোকে পছন্দ করেছে, তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো। তারপর আমি না করাতে বাবা আমাকে একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মেরে চুপচাপ সেখান থেকে চলে গেল। আমিও রুমের দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম, কারণ আমি যে শাহরিয়াকে অনেক ভালোবেসে ফেলেছি। শাহরিয়াকে যে ভোলা আমার পক্ষে সম্ভব নয়। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল, আর পরের দিন আমি আর শাহরিয়ার ভার্সিটিতে ভর্তি হলাম। ভার্সিটিতে ভর্তি হয়ে বেশ ভালোই লাগছিল আমাদের। দিনগুলো দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। শাহরিয়াকে সব সময় আমি খেয়াল রাখতাম, যেন কোনো অন্যায় কাজ না করতে পারে, ও যেন কোনো খারাপ পথে না যেতে পারে। ও সব সময় আমার কথা শুনতো, অনেক সময় রাগারাগি করতো, বেশ অনেকবার তার কাছ থেকে থাপ্পড়ও খেয়েছি, কিন্তু সেটা আমি ভালোবাসার পরশ হিসেবে নিয়েছি। আমার কাছেও ভালো লাগে তার রাগারাগিগুলো। একদিন আমি আর শাহরিয়া পার্কে বসেছিলাম, আর তখনই দেখলাম বাবা এই দিকে আসছে। আমি তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে দৌড়ে বাসে চলে আসলাম। বাসে এসে ভয়ে ভয়ে বসে আছি, জানি না বাবা এসে কি করবে। বেশ কিছুক্ষণ পর বাবা বাসায় চলে আসলো, আর বাবা বাসায় এসে আমার রুমে আসলো। আমার রুমে এসে বলতে লাগলো, আমি তোকে অনেকবার বলেছি তুই শাহরিয়ারের সঙ্গে কোনো যোগাযোগ করবি না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। সেই জন্যই তো বলি, তুই এই ভার্সিটিতে কেন ভর্তি হয়েছিস? আমি তোকে এই ভার্সিটিতে ভর্তি হতে না করেছিলাম, কিন্তু তুই এই ভার্সিটিতেই ভর্তি হয়েছিস জোর করে। তুই যদি শাহরিয়ারের সঙ্গে যদি যোগাযোগ করার চেষ্টা করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। আমি তোকে আজকেই খুলনা নিয়ে চলে যাব। আমি বাবার মুখে এই কথা শুনে বাবার পায়ে ধরলাম। বাবার পায়ে ধরে বলতে লাগলাম, বাবা তুমি এসব কি বলছো? আমি শাহরিয়াকে অনেক ভালোবাসি, তুমি কেন শাহরিয়াকে মেনে নিতে পারছো না? শাহরিয়ার তো সব কিছু আছে, তবুও কেন মেনে নিচ্ছ না? আমার এসব রিলেশনশিপ পছন্দ নয়, তাই আমি এসব রিলেশনে বিশ্বাসও করি না। যদি তুই শাহরিয়ারকে ভুলে যেতে না পারিস, তাহলে আমার মরা মুখ দেখবি, আর কখনো শাহরিয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবি না। তারপর বাবা আমাকে আরও কিছু কথা বলে চলে গেল। আমিও বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। কি করব এখন আমি? আজকেই তো বাবা আমাকে নিয়ে খুলনায় চলে যাবে, আর কখনো শাহরিয়ার সঙ্গে দেখা হবে কি না জানি না। শাহরিয়ার কথা বলতে বলতে এই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা হাতে নিয়ে দেখি শাহরিয়ার কল। শাহরিয়া কল দিয়েছে। এখন শাহরিয়াকে যেভাবে হোক অন্য কিছু বলতে হবে, যেন শাহরিয়া আমাকে ভুল বুঝে চলে যায়। কী ব্যাপার, তুমি আমার কল ধরছো না কেন? আমি যে তোমাকে এতগুলো মেসেজ করলাম, মেসেজের কোনো রিপ্লাই দিচ্ছ না, আবার কল দিলাম ধরলে না, এতক্ষণ পরে কল ধরলে। দেখো শাহরিয়া, তুমি ছাড়াও আমার একটা পার্সোনাল লাইফ আছে। তোমাকে নিয়ে সব সময় পড়ে থাকলে আমি আমার পার্সোনাল কাজগুলো করতে পারছি না, সেটা তোমাকে বুঝতে হবে। আমি ছাড়াও তোমার পার্সোনাল লাইফ আছে, এটা তুমি আজকে আমাকে বিশ্বাস করতে বলছো? সেই ছোটোবেলা থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব, আর তার বন্ধুত্বের পরে ভালোবাসা, আর তুমি আমাকে এসব বলছো? আগে তো কখনো তোমার মুখ থেকে এরকম কথা শুনিনি। আমি শুধু তোমার ভালো বন্ধু ছিলাম, আমি কখনো তোমাকে ভালোবাসিনি, শুধুমাত্র অভিনয় করেছিলাম। কারণ সবারই একটা চাহিদা থাকে এই বয়সে।
আমি শুধু আমার চাহিদাগুলো পূরণ করার জন্যই তোমার কাছে গিয়েছিলাম। আসলে আমি তোমাকে মন থেকে ভালোবাসিনি। মালিহা, do you understand what you are saying to me? Look, I'm not in the mood to joke. Tell me the truth, and you know how much I love you. দেখো শাহরিয়া, আমি তোমার সঙ্গে মোটো ফাজলামি করছি না। আমি যা বলতেছি তোমার সঙ্গে সত্যিই বলছি। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি। তোমার সঙ্গে আমি শুধুমাত্র অভিনয় করেছিলাম, আর তার সঙ্গে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আমি ছাড়া তোমার লাইফে আর কেউ নেই, এটা আমি খুব ভালো করে জানি। সেই এসএসসি লাইফ থেকে তোমার সঙ্গে আমার পরিচয়, তোমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের খবর আমি জানি। তুমি কতবার অক্সিজেন গ্রহণ করো আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করো সেটাও আমি জানি। You don't understand because I have been good to you for so long. I told you I don't like you. Now I like someone else. Forget me? তুমি আমাকে বলে যেতে বলছো? এটা কি কোনো দিন হতে পারে? আমি তোমাকে কোনো দিন বলতে পারবো না তুমি আমার কতটা জড়িয়ে আছো, এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি যদি আমার লাইফ থেকে চলে যাও তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। দেখ, বাস্তবতা তোকে মেনে নিতেই হবে, কারণ বাস্তবতা অনেক কঠিন। তোর কি আছে? তুই একটা বেকার ছেলে, আমাকে তো বাবা একটা বেকার ছেলের হাতে তুলে দিবে না, তাই না? 5 টাকা খরচ করার মুরত নেই, আবার বড় বড় কথা বলতে এসেছিস। আর কখনোই তুই আমাকে কল দিবি না, যোগাযোগ করার চেষ্টাও করবি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মালিহা, প্লিজ তুমি আমাকে ছেড়ে যাও না। আমি তোমার কথা সবসময় চলবো, তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করবো, তবুও প্লিজ ছেড়ে যাও না। আরে তোর তো জন্মেরও ঠিক নেই, তুই আমার সঙ্গে এভাবে কথা বলছিস। আর এসব কান্নার কোনো মানেই হয় না। আমি এসব কান্না বিশ্বাস করি না। আমি টাকাওয়ালা ছেলে চাই, বুঝতে পারছিস? তোর তো কিছুই নেই। আমি তোর টাকা দেখে ভালোবেসেছিলাম, কিন্তু যা বুঝতে পারলাম তুই আমাকে কখনো সুখ দিতে পারবি না। টাকা ছাড়া দুনিয়াতে কিচ্ছুই হয় না। এই বলে মালিহা কলটা কেটে দিল। আমার মনে হচ্ছে আমার বুকটা ফেটে কেউ যেন আমার কলেজটা বের করে নিয়ে গেছে। মালিহা আমার জীবনে কতটা জুড়ে ছিল এই একমাত্র আমি জানি। মালিহা কেন আমার সঙ্গে এমন করলো আমি কোনো কিছু বুঝতে পারলাম না। মালিহা কি কাউকে সত্যি ভালোবাসে? শাহরিয়ার সঙ্গে আমি এমন ব্যবহার কোনো দিনই করিনি। আজকে পরিবারের জন্য আমার প্রিয় মানুষটাকে ছেড়ে দিতে হচ্ছে। শাহরিয়াকে আমি অনেক ভালোবাসি, সারাটা জীবন ওর জন্য অপেক্ষা করতে রাজি আছি। আমি শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। এটা ছাড়া আমার কোনো উপায় ছিল না। শাহরিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে ভুল বুঝো না প্লিজ। এদিকে আমি বাসায় শুয়েছিলাম, শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আর তখনই মনে হলো আপু আর দুলাভ এসেছে। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলাম। ওয়াশরুমে এসে আমি ফ্রেশ হয়ে স্বাভাবিক হয়ে রুমে আসলাম। আর রুমে এসে আপুর সঙ্গে কথা বলতে লাগলাম আর দুলাভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলাম। আপু তখন বলতে লাগলো, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? চোখ লাল হয়ে আছে, কোনো কিছু করেছিস নাকি? তোকে তো আমার সন্দেহ হচ্ছে রে। এই, তুই আমাকে দেখে ওয়াশরুমে চলে গেলি কেন? আপু তুই শুধু আমার উপর শুধু সন্দেহ করিস, আমি তেমন কিছুই করিনি। আর আসলে একটু ঘুমিয়েছিলাম, তাই তার জন্য হয়তো আমাকে এমন দেখাচ্ছে। তুই ফ্রেশ হয়ে আয়, পরে একসঙ্গে খাবার খাবো। দুলাভাই আপনিও আসেন। আমি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই স্বাভাবিক করতে পারছি না। একটু পরেই আবু চলে গেল। আবু চলে যাওয়ার পরে দুলাভাই আমাকে জিজ্ঞেস করতে লাগলো, শাহরিয়ার, তোর কি হয়েছে সেটা আমাকে খুলে বল। আমি কিন্তু একটু সন্দেহ করতে পেরেছি তোর কি হয়েছে। আমাকে সবকিছু খুলে বল বলছি, না হলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নেব। আমি ভাইয়াকে সব কিছু খুলে বললাম। ভাইয়া সব কিছু শুনে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, আর তাকিয়ে থাকার পর আমাকে বলতে লাগলো, প্রথম প্রথম তোর একটু কষ্ট হবে, এটা ঠিক, কারণ ভালোবাসা কি জিনিস সেটা আসলে আমিও জানি। তোর আপুকে কত কষ্ট করে আমি বিয়ে করেছি এটা একমাত্র আমি জানি। তুই নিজেকে এমনভাবে তৈরি কর যেন ওই মেয়েটাই তোর কাছে আবার ফিরে আসে, তার বাবা নিজে তোকে মেনে নেয়, তোকে নিয়ে গর্ব করে। হয়তো প্রথম প্রথম তোর একটু খারাপ লাগবে, ডিপ্রেশনে চলে যাবি, তবে ডিপ্রেশন থেকে উঠে আসার পর এমন শক্ত হয়ে দাঁড়াবি, এই শক্ত মানুষটাকে আবার আগের মতন করতে অনেক সময় লেগে যাবে। কিছুদিন থাক, নিজেকে নিয়ে একটু ভাব। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেন মেয়ের বাপ এসে তোর কাছে বলে যে আমাকে ক্ষমা করে দাও, তোকে আমি বিজনেস করার জন্য টাকা দিব, কোনো সমস্যা নেই, তবে সেটা কাউকে জানাবি না, এমনকি তোর আপুকেও না। নিজেকে তৈরি কর, এটাই আমার চাওয়া। আমি ভাইয়ার মুখে এসব কথা শুনে ভাইকে জড়িয়ে ধরলাম। তারপর ভাইয়া আমাকে জোর করে খাবার টেবিলে নিয়ে গেল। খাবার টেবিলে গিয়ে জোর করে খাবার খেয়ে আমি আবার রুমে চলে আসলাম। রুমে এসে দরজা বন্ধ করে আমি কান্না করতে লাগলাম, কারণ মালিহাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আর সে মালিহা আমাকে ছেড়ে চলে গেল। আর এভাবে পার হয়ে গেল কয়েকটা দিন। এই কয়েকটা দিন আমি বাসা থেকে একদমই বের হইনি। আজকে আবার কলেজে যাচ্ছি ভার্সিটিতে এসে আমি বসে আছি, মনে হয় মালিহা আসবে,
কিন্তু সময় পার হয়ে যাচ্ছে কিন্তু মালিহা আর আসছে না। তারপর আমি আবার ক্লাসে চলে আসলাম। যথারীতি সময় ক্লাসগুলো শেষ করে আমি ভাইয়ের অফিসে চলে আসলাম। ভাইয়ের অফিসে এসে ভাইয়ের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। আর তখন ভাইয়া আমাকে বলতে লাগলো, নতুন ব্যবসা শুরু করার জন্য কিছু মূলধন প্রয়োজন, যেটা আমি তোকে দিব। আর আমার পার্টনার তার পুরনো কোম্পানি তোকে বিক্রি করে দেবে, চাইলে তুই সেটা নিতে পারিস। তুই সেটা আবার নতুন করে চালু করবি তোর মতন করে। ভাইয়া তুমি আমার জন্য যেটা করেছো এটা কোনো ভাই তার আপন ভাইয়ের জন্য করবে না। তুমি সত্যি আমার জন্য অনেক কিছু করেছো। তুমি না থাকলে আমি হয়তো উঠে দাঁড়াতে পারতাম না, গড়ের এক খুনে পড়ে দেখতাম। এসব ইমোশনাল কথা বাদ দে, এখন আমার সাথে আয়। আমি তোকে ব্যাংক থেকে টাকা তুলে দিচ্ছি। তারপর টাকাগুলো নিয়ে বাসায় চলে যাবি। বাসায় যাওয়ার পর টাকাগুলো রেখে দিবি। আর ওই লোকটার সঙ্গে যদি কোনোদিন কথা বলতে চাস, কোম্পানিতে চলে আসিস, তাহলে কথা বলতে পারবি। আজকে বিকেল হয়তো আমাদের কোম্পানিতে আসবে ওই লোকটা। আর কোম্পানিতে আসলে তুই ওর সঙ্গে মিটিং করে আলাদা আলোচনা করে সব কিছুর ব্যবস্থা করবি। তারপর আমি ভাইয়ের সঙ্গে ব্যাঙ্কে চলে আসলাম। আর ব্যাঙ্কে এসে আমি টাকাগুলো তুললাম। টাকাগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। আর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। তারপর বিকালবেলা আমি আবার ভাইয়ের অফিসে চলে আসলাম। ভাইয়ের অফিসে এসে আমি সেই লোকটার সঙ্গে কথা বলতে লাগলাম। আর লোকটার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো। আর তারপর আমি সকল কাগজপত্র রেডি করে ফেললাম। আর এভাবেই পার হয়ে গেল 2টা দিন। আজকে আমার কোম্পানি কিনে নিয়েছি। আর তখন ভাইয়া আমাকে বলতে লাগলো, পুরনো কারখানা কিনেছিস, এখন সেটাকে কি করে নতুন করে তৈরি করবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। এটা নিয়ে আমি তোকে কোনো সাহায্য করব না। এটা সম্পূর্ণ তোর ব্যাপার। তুই তোর কোম্পানিকে কিভাবে সাজাবি, কি করে কি করবি সেটা তুই জানিস। কারণ এটা যদি আমি বলে দিই তাহলে তুই জীবনে কোনো উন্নতি করতে পারবি না। আর তুই যদি নিজে কোনো কিছু করতে পারিস তাহলে তুই উন্নতি করতে পারবি। হ্যাঁ বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না। আমার বিশ্বাস আমি সব কিছু করতে পারবো। আর যদি কোনো দিন সফল হতে পারি সেই সফলতার কারণটা হবে তুমি। আমার জন্য তোকে সফল হতে বলছি না। তুই যতটুকু কষ্ট পেয়েছিস ততটুকু আবার ফেরত যাওয়ার জন্য তোকে এই পর্যন্ত নিয়ে এসেছি। আর আমি তোকে সাহায্য করেছি, এখানে আমার কোনো স্বার্থ নেই। তুই আমার কাছ থেকে লোন নিয়েছিস, তারপর আবার লোন শোধ করে দিবি। আর আমাদের শালাদুলাবের সম্পর্ক এটা অন্য কথা। তুমি না থাকলে আসলে আমি ডিপ্রেশন থেকে বের হতেই পারতাম না। তুমি আছো বলেই আমি ডিপ্রেশন থেকে বের হতে পেরেছি। সত্যি তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া। যতদিন পারবি তত তোর জন্য ভালো হবে। আর নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করবি, তাহলে মালিয়ার কথা আর তোর মনে হবে না। তারপর আমি ভাইয়াকে জড়িয়ে ধরলাম। আর ভাইয়া আমাকে জড়িয়ে ধরলো। আর আমি বাসায় চলে আসলাম। আর এভাবেই পার হয়ে গেল 1টা বছর। এই 1 বছরে আমি নিজেকে অনেকটা তৈরি করে ফেলেছি। আমি দিনরাত পরিশ্রম করে নিজের কোম্পানি করেছি। এখন আমার আর কোনো অভাব নেই। এখন আমার সব কিছু হয়েছে, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু। একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম। আর তখনই আপু ভাইয়া আমার অফিসে এসেছে। আর আমাকে দেখে বলতে লাগলো, তুমি যে শাহরিয়ারকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছো এটা তো তুমি আমাকে বলোনি আগে। আর আজকে তুমি শাহরিয়ারের অফিসে ঘুরতে নিয়ে এসেছো, তাই না? শাহরিয়ার, তুই তো আমাকে কোনো কিছু বলতে পারতি। কালকে আমার অফিসের 1 বছর পুরনো হবে। আর আমি ভাবলাম যে তখনই তোমাদেরকে জানাবো, কিন্তু তুই তো আগে জেনে গেলি। আর কালকে বাবা মাকে অফিসে নিয়ে আসবো, তার জন্য একটু আয়োজন করছি, তাই ব্যস্ত ছিলাম। তোরা এখানে বস, ভাইয়া তুমি বসো। তারপর আমি বাইরে চলে আসলাম। আর বাইরে এসে সবাইকে ভালো করে সাজাতে বললাম। অফিস সবাই আমার কথায় কাজ করতে লাগলো। তারপর অফিসে নিজের হাতে কফি বানিয়ে নিয়ে আসলাম। আর আপু আর ভাইয়ার সঙ্গে বসে গল্প করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। বিকেলবেলা আমি অফিস শেষ করে বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি বাবা মাকে সব কিছু খুলে বললাম। মাও এ কথা শুনে অনেক খুশি হয়ে গেল। তারপর আমাকে বলল, দোয়া করি তুই অনেক বড় হ। আর তুই যে এই পর্যন্ত এসেছিস এটাই অনেক। কয়টা ছেলে নিজেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারে? তারপর আমি বাবা মায়ের সঙ্গে কথা বলে আমি রুমে চলে আসলাম। আর রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হয়ে খাবার খেয়ে আমি রুমে এসে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। হঠাৎ করে গ্যালারিতে দেখি মালিহার একটা পিক আমার কাছে রয়ে গেছে। সবগুলো পিকই তো আমি ডিলিট করে দিয়েছিলাম, কিন্তু একটা পিক হয়তো রয়ে গেছে। ছবিটা দেখে আমি চোখের জল মুছে নিলাম। তারপর এভাবে সময়টা পার হয়ে গেল। আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হলাম। আর বাবা মাকে রেডি করে গাড়ি করে অফিসে চলে আসলাম। আর অফিসে এসে আমি আমার বাবা মাকে দিয়ে অফিসটা আবার নতুন করে উদ্বোধন করলাম। সবাই খুশি। আমি বাবা মাকে সমস্ত অফিসটা ঘুরে দেখালাম। তারপর এভাবেই সময়টা পার হয়ে গেল। বাবা মাকে দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে বাসে পাঠিয়ে দিলাম। তারপর আমি অফিসে কাজ করতে লাগলাম। নতুন একটা প্রজেক্ট হাতে পেয়েছি। আর কাজ করতে করতে এমনই সময়টা পার হয়ে গেল। তারপর আমি সন্ধ্যাবেলায় বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় আমি কিছু নিয়ে এসেছি বাজার করে। এর প্রথম আমি বাজার করলাম আমার নিজের টাকায়।
বাসায় এসে আমি ফ্রেশ হয়ে বাবা মায়ের সঙ্গে গল্প করতে লাগলাম। এভাবে পার হয়ে গেল 2টা দিন। একদিন আমি অফিসে বসে কাজ করছিলাম সকালবেলা, তখনই হঠাৎ করে ম্যানেজার সাহেব এসে বলল, স্যার, একটা মেয়ে চাকরির জন্য এসেছে, মেয়েটার সার্টিফিকেটগুলো দেখলাম, বেশ ভালোই। এখন শুধু আপনার কথা বাকি। আর আমাদের কোম্পানি তো লোক নেবেন বলেছিলেন, আমি কি মেয়েটাকে পাঠিয়ে দেব? হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু দেখেছেন তাহলে আমার কাছে মেয়েটাকে পাঠিয়ে দেন, দেখি আমি মেয়েটাকে। আর আমি যে আরও কয়েকজন লোক নিতে বলেছিলাম, আপনি কি সেগুলো নিয়েছিলেন? পোস্টগুলো কি এখনও খালি আছে নাকি পূরণ হয়ে গেছে? স্যার, আপনি যেভাবে বলেছিলেন আমি এই কাজগুলো সেভাবেই করেছি। আর নতুন লোক নেওয়া হয়েছে, তো তার জন্য সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে, তাই একটু সমস্যা হচ্ছে প্রথম। তবে চিন্তা করবেন না স্যার, 2-3 দিন পর থেকে আপনি সব রিপোর্ট পেয়ে যাবেন। আর স্যার, আমি মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি আপনার কাছে। হঠাৎ করে একটা মেয়ে আমার কেবিনে প্রবেশ করলো, আর আমি দরজার দিকে তাকিয়ে যাকে দেখতে পেলাম তাকে দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, কারণ এই সেই মানুষটা যে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আজ কত বছর পর তাকে দেখলাম। নিজেকে সামলিয়ে ভেতরে এসে বসতে বললাম, আর তখন মালিহা বলতে লাগলো, তুমি এখানে থাকবে, আসলে আমি এটা কল্পনাও করতে পারিনি। ভেবেছিলাম তুমি হয়তো আমার জীবন থেকে হারিয়ে গিয়েছো। সত্যি আজকে তোমাকে দেখার পর অন্যরকম ভালো লাগছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি কার সামনে কথা বলছেন আপনি সেটা জানেন? আর আপনার সাহস কী করে হয় আমাকে তুমি করে সম্বোধন করার? আমি জানতাম ওর কাছ থেকে এমন কিছুই আশা করব, কারণ ওর সঙ্গে আমি যে অন্যায়টা করেছি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই, এটা আমি জানি। কথাটা মনে মনে বললাম। তারপর আমি নিচের দিকে তাকিয়ে রইলাম আর সরি বললাম। তখনই আমার সামনে থেকে ফাইলটা নিয়ে দেখতে লাগলো ও। তো আমার সব রেজাল্টের খবরই জানো? আপনার রেজাল্ট খুব ভালো। আমি আপনাকে আপনার রেজাল্ট আর আপনার যোগ্যতা অনুযায়ী চাকরিটা দিচ্ছি, এবং আপনি আমাদের অফিসের রুলসগুলো ফলো করবেন। আমাদের রুলসের বাইরে যাবেন না আশা করছি। আর অফিসে এসব পোশাক পরে আসবেন না, অফিসে একটু মডার্ন পোশাক পরে আসবেন। আর এসব খ্যাতমার্কা পোশাক অফিসে অ্যালাউ নয়। তারপর আমি ম্যানেজার সাহেবকে কল দিলাম, আর ম্যানেজার সাহেবকে বললাম আমার কেবিনে আসার জন্য। একটু পরে ম্যানেজার সাহেব চলে আসলেন। তারপর আমি ম্যানেজার সাহেবকে বললাম, ম্যানেজার সাহেব আপনি ওনাকে কাজগুলো বুঝিয়ে দেবেন, আর আপনি কালকে থেকে অফিসে জয়েন করবেন, সময় মতো অফিসে আসবেন। ঠিক আছে স্যার, আমি ওনাকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছি, আর উনি কালকে থেকে জয়েন করবে। আপনি আমার সঙ্গে আসেন। এদিকে মালিয়া চলে গেল, আর আমিও চেয়ারে হেলান দিয়ে বসে পড়লাম। আমি চেয়ারে হেলান দিয়ে ভাবছি মালিয়া এতটা পরিবর্তন হয়ে গেল কেন? কারণ মালিয়া আগে চেহারা ছিল অত্যন্ত সুন্দর, কিন্তু এখন চেহারার মধ্যে কেমন যেন মরিচিকা পড়ে গেছে, রোদে চেহারাটা নষ্ট হয়ে গেছে। কেন যে এমন হলো কিছু তো বুঝতে পারছি না। সে তো আরও ভালো থাকার কথা, তার মানে কি ওর বিয়ে হয়নি? আমি ওর কথা কেন ভাবছি? আমি তো তাকে ভালোবাসি না। আমি ম্যানেজার সাহেবের সাথে চলে আসলাম, আর ম্যানেজার সাহেব আমাকে কিছু কাজ বুঝিয়ে দিলেন। তারপর আরও কিছু বই দিলেন এগুলো পড়ার জন্য। তারপর আমি বইগুলো নিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখি খাবারে তেমন কিছুই নেই। তখনই আমার রুমমেট এসে বলতে লাগলো, দোস্ত, আমি বিষয়টা বুঝতে পারছি। আর আজকে নাকি তো চাকরি হয়েছে, শুনলাম চাচার কাছ থেকে। এখন থেকে তো আর তোর কোনো চিন্তা নেই, তাই না? এখন থেকে চাকরি করবি আর নিজেকে একটু তৈরি করবি। জানিস দোস্ত, মাঝে মাঝে আমার এমন কষ্ট হয় যেটা বলার মতো না। আজকে আমার সঙ্গে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ছোটোবেলা মাকে হারিয়েছি, এবং কিছুদিন আগে বাবা সব কিছু হারিয়ে স্ট্রোক করে মারা যায়। এখন আমার এই পৃথিবীতে কেউ নেই। এই বিষয়টা আমাকে কতটা কষ্ট দেয় সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আমি সবই বুঝতে পারছি রে, কিন্তু আসলে এখানে তোর কি করার আছে? তুই তো তখন তোর বাবার কথা ছাড়া আর অন্য দিকে যাওয়ার পথ ছিল না। তুই সেটা শাহরিয়ারকে খুলে বল, শাহরিয়ার নিশ্চয়ই তোকে মেনে নেবে। আজকে শাহরিয়ার অফিসে আমার চাকরিটা হয়েছে। আমি ভাবতে পারিনি শাহরিয়া এত দূর চলে আসবে। শাহরিয়া জীবনে অনেক কিছু পরিবর্তন করেছে, তুই সেটা নিজেও বিশ্বাস করতে পারবি না। শাহরিয়া নিজেকে কোথায় নিয়ে গেছে আমি জানি। সব কিছুই আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য করেছে। এটা ঠিক যে তোর উপর অভিমান করেই এসব করেছে, কিন্তু একটা কথা সত্যি, শাহরিয়ার ভাই কিন্তু তোকে এখনও সত্যিকারের ভালোবাসে। কারণ শাহরিয়ার ভাইয়ের মতো দ্বিতীয় কেউ তোকে ভালোবাসতে পারবে না। ওর মতো যদি আমি একটা জীবনসঙ্গী পেতাম, তাহলে বিশ্বাস কর সারাটা জীবন ওর পায়ের কাছেই পড়ে থাকতাম। আমি হচ্ছে শাহরিয়াকে অনেক ভালোবাসি, বিশ্বাস কর। আমি যদি ঘুমানোর জন্য যাই তাহলে শাহরিয়ার সঙ্গে স্মৃতিটুকু আমার অনেক বেশি মনে হয়, এবং স্মৃতিগুলো আমাকে অনেক বেশি কষ্ট দেয়। কত ফাজলামো করেছি, কত স্মৃতি রয়ে গেছে আমাদের মাঝে। শাহরিয়া যদি আমাকে কোনোদিন মেনে না নেয় তাহলে
আমার জীবনে কি হবে বল? কেউই তো নেই। আমার জীবনে মা বাবা কেউ নেই। প্রিয় মানুষটা ছিল, প্রিয় মানুষটাকেও আমি নিজের হাতে হত্যা করেছি। আরে তুই কোনো চিন্তা করিস না। আমি জানি শারিয়ার ভাই অনেক ভালো একজন মানুষ। শারিয়ার ভাই তোকে যখন চাকরি দিয়েছে তাহলে ঠিকই দেখবি একদিন মেনে নিয়েছে। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খাবারগুলো খেয়ে নে। আমি খাবার খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমি খাবারগুলো খেয়ে নিলাম। তারপর খাবারগুলো খেয়ে বইগুলো পড়তে লাগলাম। আর এভাবে আমার সময়টা পার হয়ে গেল। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম আর তাড়াতাড়ি করে রান্না করে আমি আর তিশা খাবার খেয়ে নিচে নামলাম। তারপর খাবার খেয়ে তিশা আর অফিসে চলে গেল আর আমিও হেঁটে হেঁটে আমার অফিসে আসছি। আজকে আমার অফিসের প্রথম দিন। যদিও ভয় লাগছে অনেক, কিন্তু শাহরিয়া যেখানে আছে সেখানে ভয় লাগার কথাই নয়। শাহরিয়া, আমি জানি শাহরিয়া আমাকে এখনও ভালোবাসে। এদিকে আমি অফিসে বসে কাজ করছিলাম আর তখনই দেখলাম মালিয়া অফিসে এসেছে, কারণ সিসি ক্যামেরা সব কিছু দেখা যায়। ম্যানেজার সাহেব তাকে তার জায়গায় পাঠিয়ে দিল। আমি সিসি ক্যামেরা থেকে জুম করে দেখছি মানুষটা সত্যি এখনও সে আগের মতনই চঞ্চল আছে। কোনো কিছু আগে থেকে ভেবে করবে না, করার পর ভাববে। এটা আমি কি করে করলাম? আমি পিয়ন চাচাকে দিয়ে ডাকতে লাগলাম। একটু পর মালিয়া রুমে প্রবেশ করলো। আমি মালিয়াকে খরকশ কণ্ঠে বলতে লাগলাম, আপনি আমার জন্য তাড়াতাড়ি এক কাপ কফি বানিয়ে আনবেন আর এই ফাইলগুলো নিয়ে যান। এই ফাইলগুলো আমাকে বিকেলের মধ্যে কমপ্লিট করে দিবেন। যদি না পারেন তাহলে আপনার খবর আছে বলে দিলাম। আমার কথা শুনে মালিয়া ফাইলগুলো নিয়ে চলে গেল। আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাসছিলাম, কারণ আমি জানি মালিয়ার হাতে কফি আমার অনেক ভালো লাগে। সেটা মালিয়াও বেশ ভালো করেই বুঝতে পারছে। আমি আজ কত বছর পর শাহরিয়ার জন্য কফি বানিয়ে নিয়ে যাচ্ছি। সত্যি অন্যরকম ভালো লাগার কাজ করছে। কিন্তু ও আমার সঙ্গে এমনভাবে ঝাড়ি মেরে কথা বলেছে যেটা আমার মোটেও ভালো লাগেনি। কী আর করব, সহ্য করতে হবে। তারপর আমি কফিটা বানিয়ে ওনার কেবিনে গিয়ে আমি কফিটা দিলাম। কফিটা দিয়ে আমি চলে আসলাম। আমি আমার কেবিনে এসে কাজ করতে লাগলাম। হঠাৎ করে একটা কাঁচের গ্লাস আমার হাত থেকে নিচে পড়ে যায় আর আমি সেটা তুলতে গিয়ে আমার হাত কেটে যায়। তখনই দৌড়ে শাহরিয়া আসলো আর এসে আমাকে একটু জোরে থাপ্পড় মারলো আর বলতে লাগলো, আপনি কি চোখে দেখেন না? আপনার জন্য আমার অফিসের একটা জিনিসের ক্ষতি হয়ে গেল। আপনি কি চোখ কপালে নিয়ে থাকেন? হ্যাঁ, এরপর থেকে এমন ভুল যেন আর কোনো দিন না হয়। ম্যানেজার সাহেব, আপনি ওনাকে কাজের বুয়া দিয়ে ড্রেসিং করার ব্যবস্থা করে দিন। এ বলে আমি আমার নিজের কেবিনে চলে আসলাম। কেবিনে এসে আমার খুব রাগ হচ্ছে, কারণ মানুষটার নিজের হাত কেটে ফেলেছে। এটা আমার একদমই সহ্য হয়নি। তো এই মালিয়াকে থাপ্পড় মেরেছি সবার সামনে। জানি এটা নিয়ে অনেকে সমালোচনা করবে, কিন্তু কি করব, নিজেকে তো সামলাতে পারি না। কি ব্যাপার? স্যার এত শান্তশিষ্ট একজন মানুষ, যার সামনে বুম মারলেও যে মানুষটা কথা বলে না, এই মানুষটার সামনে কাঁচের গ্লাস ভেঙে গেছে বলে মেয়েটাকে থাপ্পড় মারলো। তারপরে আবার মেয়েটাকে আজকে প্রথম দিন কিছু তো বুঝতে পারলাম না। জানি না মেয়েটার সঙ্গে আগে কোনো শত্রুতা ছিল মনে হয়। আমি খুব ভালো করে বুঝতে পারছি শাহরিয়া আমাকে কেন থাপ্পড় মেরেছে। তারপর কাজের বয়সে আমাকে ব্যান্ডেজ করে দিল আর আমি ফাইলগুলো দেখতে লাগলাম। যদিও প্রথমে একটু সমস্যা হচ্ছিল, তখনই একটা ছেলে আসলো আমার কেবিনে। হয়তো অফিসের কলিগ হবে। ওনার সঙ্গে আমি বেশ ভালোভাবে কথা বলতে লাগলাম। উনি আমার বেশ প্রশংসা করলো। তখনই পিয়ন চাচা এসে বলল, স্যার আমাকে ডাকছে। আমি খুব ভালো করে বুঝতে পারছিলাম আমার জন্য কী অপেক্ষা করছে। তারপর আমি তাড়াহুড়া করে ওনার কেবিনে চলে আসলাম আর কেবিনে এসে দেখি উনি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। আমি গিয়ে দাঁড়ালাম আর আমাকে বসতে বলল। তারপর হঠাৎ করে উনি চেয়ার থেকে উঠে দরজাটা লক করলেন। আমার অনেক ভয় করছে। উনি আমার কাছে এসে একটা থাপ্পড় মারলেন। থাপ্পড় মেরে আমাকে বলতে লাগলেন, এটা কি কথা বলার জায়গা? আমি কি কথা বলার জন্য আপনাকে প্রতি মাসে বেতন দেবো? এটা কাজ করার জায়গা, ঠিক আছে? এখন থেকে যদি কাজ না করেন তাহলে চুপচাপ এই অফিস থেকে বেরিয়ে যাবেন। আমি এরকম মানুষ চাই না যে সব কিছুতে অবহেলা করবে। যদি কারোর সঙ্গে প্রেম করার ইচ্ছে থাকে তাহলে এটা বাইরে গিয়ে করবেন, তখন আপনাকে কেউ কিছু বলবে না। আসলে স্যার, আমি ওনার সঙ্গে কথা বলতে চাইনি। উনি নিজে আমার সঙ্গে কথা বলার জন্য এসেছেন। তারপর উনি আমার কাজটা দেখার পর উনি আমাকে সাহায্য করতে চাইলেন। এর চেয়ে বেশি কিছু না। আমি কি আপনার কাছ থেকে এসব কথা শুনতে চেয়েছি? আমি আপনাকে বলেছি যে বিকালের মধ্যে ফাইলগুলো আমার কাছে দিয়ে যাবেন। যদি না পারেন তাহলে আপনাকে কি করবো সেটা আমি নিজেও জানি না, বলে দিলাম। গিয়ে কাজ করেন নিজের। তখনই মালিহা চলে গেল। আমি চেয়ারে বসলাম। তখন আমার খুব রাগ হচ্ছে, কেন অন্য ছেলেদের সঙ্গে কথা বলবে? যাকে এতটা ভালোবাসলাম সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেল, আর এখন আমার সামনে অন্য ছেলেদের সঙ্গে কথা বলছে। এটা আমাকে মেনে নিতে হবে। এটা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? আমি ওসব রাগে কাচের মধ্যে ঘুষি মারলাম আর তখনই ঠপ ঠপ করে রক্ত পড়ছে।                                                                                                                     র  'র 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 '
আর রুমে প্রবেশ করেই দেখে আমার এই অবস্থা। তারপর ম্যানেজার সাহেব ডাকতে লাগলো সবাইকে, আর কিছুক্ষণ পরই মালিয়া এসে দাঁড়ালো। সবাই তাকে থেকে দেখছে। তারপর সবাই আমাকে নিয়ে হাসপাতালে যেতে চাইলো, কিন্তু আমি নিজেকে গুছিয়ে হাতের মধ্যে একটা টিস্যু পেয়েছে বাইরে চলে আসলাম। তারপর আমি গাড়িটা নিয়ে সোজা পার্কে চলে আসলাম, আর পার্কে এসে চুপচাপ একাই বসে আছি। আর তখনই আমার ফোন বেজে উঠলো, অচেনা নাম্বার। আমি নিজেকে স্বাভাবিক করে কলটা রিসিভ করলাম। তারপর অপাস থেকে চিরচেনা কণ্ঠে বলতে লাগলো, প্লিজ তুমি এমন পাগলামি কেন করো? আমি তো তোমারই আছি, কেন তুমি আমার উপর রাগ করে নিজের ক্ষতি করো? আমি তোমাকে সব কিছু বলবো, তবুও প্লিজ পাগলামিটা অন্তত করো না। তোমার পাগলামি তো আমার কাছেও ভালো লাগে না, আমারও তো কষ্ট হয় নাকি? আমিও তো একজন মানুষ, আমারও তো চাওয়া পাওয়া থাকতে পারে। আমি ফোনটা কেটে দিলাম, আর ফোনটা কেটে দিয়ে ফোনটা অফ করে দিলাম। তারপর এভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। আর তখনই দেখলাম আমার পেছনে মালিয়া এসে দাঁড়িয়ে আছে। মালিয়া এসে বলতে লাগলো, শেষ পর্যন্ত তোমার নাম্বারটা ট্যাগ করে আমার এখানে আসতে হয়েছে। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি কলটা কেন কেটে দিলে? কি হয়েছে সেটা তো একবার শুনবে। তোমার সঙ্গে আমি সেই দিন খারাপ ব্যবহার করতে চাইনি। আমি সেই দিন যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করতাম, আমার বাবা আমাকে একটা কসম দিয়েছিল, তার জন্য তোমার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, যেন তুমি আমাকে ভুল বুঝে চলে যাও। তারপর সেই দিন বাবা আমাকে নিয়ে খুলনায় চলে আসে, আর খুলনায় গিয়ে থাকা শুরু করি। তবে বিশ্বাস করো, তোমার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি অনেক মিস করতাম। আমি এমন কোনো রাত নেই যে আমি কান্না করিনি, প্রতিটা সময় তোমার কথা মনে হয়েছে। তারপর হঠাৎ করে বাবার ব্যবসা লস হতে শুরু করে, আর আমরাও আগের মতো নেই, আমরাও নিচে নামতে লাগলাম। হয়তো বিধাতা এটাই লিখে রেখেছিল কপালে। তারপর একটা সময় ব্যাংকের অনেক টাকা লোন হয়ে যায়, এবং শেষ পর্যন্ত বাবার সর্বস্ব দিয়ে দেওয়া হয়। আর এইসব সমস্যা সহ্য করতে না পেরে বাবাও স্ট্রোক করে মারা যায়। তারপর যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি কোনোভাবেই তোমার নাম্বারটা জোগাড় করতে পারছিলাম না যে তোমার সঙ্গে আমি যোগাযোগ করব। তারপর আমার বান্ধবী দিশার সঙ্গে কথা বলে তার রুম থাকা শুরু করি, এবং চাকরি খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তোমার কাছে চলে আসি। এখানে আবার কি করা থাকতে পারে বলো? আমার জীবনটা এমন উল্টাপাল্টা হয়ে যাবে আমি তো কখনো এটা ভাবিনি। আমি তো তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম। আমি এই কথা শুনে আমি মালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর তখনই মালিয়া আমার বুকে কান্না করতে লাগলো। আমিও মালিহার কান্না সহ্য করতে পারছিলাম না। তারপর আমি মালিহার চোখ মুছে দিলাম। চোখ মুছে দিয়ে আমি মালিয়াকে বলতে লাগলাম, আর কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। সারাটা জীবন তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখবো, কখনো আর ছেড়ে চলে যেও না। হয়তো আমি আর বাঁচতে পারবো না। কখনো তোমাকে ছেড়ে যাব না, আমাকে মাফ করে দাও। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, প্লিজ আমাকে আরেকটা বার সুযোগ দাও। কথা দিচ্ছি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সঙ্গে থাকবো। তখনই আমার ফোনে একটা কল আসলো। আমি ফোনটা বের করে দেখি মা কল দিয়েছে। বেশ ভালোই হলো, মা এখন কল দিয়েছে। আমি মায়ের কলটা রিসিভ করলাম, আর অপাস থেকে মা বলতে লাগলো, শাহরিয়ার, আজকে আসার সময় কিছু মিষ্টি নিয়ে আসিস। কালকে তোকে কিছু মানুষ দেখতে আসবে। তোর বিয়ে ঠিক করেছি, তোর দুলাভাই তোর বিয়ে ঠিক করেছে। মা এসব কোনো কিছুর দরকার নেই। আমি যদি তোমাকে অফিস থেকে আসার সময় একটা বৌমা উপহার দিই, তাহলে কি তুমি মেনে নেবে? মা, আমি মালিহাকে অনেক ভালোবাসি, সে ছোটোবেলা থেকে। প্লিজ মা, তুমি আর না করো না। এখানে আমি কোনো কিছু বলবো না। তুই তোর দুলাভাইয়ের সঙ্গে কথা বল। তোর দুলাভাই যদি রাজি থাকে তাহলে আমিও রাজি, কারণ তোর এতটুকু আসার পেছনে নিবিড় হাত আছে, যেটা আমরা বাবা মা হয়ে তোর জন্য করতে পারিনি, সেটা নিবিড় করে দিয়েছে। তারপর আমি কল কেটে দিলাম, আর কল কেটে দিয়ে আমি দুলাভাইকে কল দিলাম। বেশ কিছুক্ষণ কল হওয়ার পর দুলাভাই কল ধরলো। তারপর আমি দুলাভাইকে বলতে লাগলাম, দুলাভাই, আমি মালিয়াকে এখনই বিয়ে করে বাসায় নিয়ে যাচ্ছি, তুমি আপুকে নিয়ে বাসায় চলে আসো। আমি আর মালিয়াকে কোথাও যেতে দেবো না, মালিয়াকে আমার মাঝে রেখে দেবো। ঠিক আছে, তুই যেহেতু চাচ্ছিস আর মালিহার জন্যই তো কিছু, শেষ পর্যন্ত তোরা দুজন এক হতে পেরেছিস, এটাই অনেক। তারপর আমি মালিহার সঙ্গে ঘটে যাওয়া দুলাভাইকে সব কিছু বললাম। দুলাভাই সব কিছু শুনে আমাদেরকে বাসায় আসতে বললো। তারপর আমি মালিয়াকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম, আর আমাদের বাসায় এসে দেখি মোটামুটি সবাই এসে গেছে। তারপর আমাদের পারিবারিকভাবে বিয়েটা দিয়ে দেওয়া হলো, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। এখন রাত 10:20 দাঁড়িয়ে আছি বাসর ঘরের সামনে। ভিতরে যেতেও বেশি একটা ভয় কাজ করছে। তারপর ভয়ে ভয়ে আমি ভিতরে যেতে লাগলাম, আর তখনই পিছন থেকে দুলাভাই বলতে লাগলো, এত রাতে একটা ফার্মেসি খোলা পাইনি, আজকে না হয় এগুলো ছাড়াই রোম্যান্স করে নে। পরে সকালবেলা তোর সঙ্গে আমার দেখা হবে। সকালবেলা কিন্তু আমাকে খুব ভালো করে বলবি তুই কিভাবে কি করেছিস, কারণ আমারও তো একটু জানার দরকার আছে। ও তাই নাকি? তা তোমারও জানার প্রয়োজন আছে না? তুমি মনে হয় কোনো কিছু জানো না। দাঁড়াও, তোমার রুমে নেই, তারপর তোমাকে দেখাচ্ছি। তোমার অনেক জানার ইচ্ছা, আসো রুমে আসো তুমি।
এদিকে আমি রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। তারপর বিছানায় দিকে তাকিয়ে দেখি কেউ বধূ সেজে আমার জন্য অপেক্ষা করছে। আমি আস্তে করে তার কাছে গেলাম আর গিয়ে ঘুমটা উঠিয়ে দিলাম। তারপর বললাম মাশাআল্লাহ। আর তখন মালিহা বলতে লাগলো, ছিলাম একজন বেস্ট ফ্রেন্ড, তারপর হলাম প্রেমিকা, আর এখন হয়ে গেলাম বউ। সত্যি ভালো লাগছে আমার। এভাবে সব সময় আমার কাছেই থেকো, কখনো দূরে সরে যেও না। আর এখন থেকে আমি তোমাকে যেভাবে বলবো তুমি সেইভাবে চলবে, কোনো পাগলামি করা চলবে না। এমন সুন্দরী বউ থাকলে আর কি পাগলামি করতে ইচ্ছে করে বলো? আজকে তো আমাদের খেলা হয়ে যাবে। চলো, খেলার সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি খেলা শুরু করি। আমি মালিহার টুর জোরে দখল করে নিলাম। তারপর এভাবেই আমরা দুজন হারিয়ে গেলাম এক নতুন দুনিয়ায়। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার সংসারটা। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। রাজ, কোথায় যাচ্ছ? দাঁড়াও। বাবার কথা শুনে আমি থেমে গেলাম। বাবা হঠাৎ করে আমাকে ডাকলেন। আমি বুঝতে পারছি বাবা অনেক বেশি রেগে আছেন, সেই জন্য আমাকে এভাবে ডাকলেন। আমি তখন ফিরে বাবার সামনে গেলাম। পাশে দেখলাম তানিয়া এবং আম্মু বসে আছেন। আমি তখন তাদের সামনে গিয়ে দাঁড়াতেই বাবা আমার দিকে এগিয়ে এসে আমাকে বসিয়ে দিলেন সোফায়। আমি তখন অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছি। আমি বুঝতে পারছি বাবা অনেক বেশি রেগে আছেন। বাবা তখন আমাকে বললেন, আজকে তোমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এভাবে আর কতদিন চলবে? আমি এসব আর মেনে নিতে পারছি না। তুমি আজকে আমাকে তোমার সিদ্ধান্ত জানিয়ে দাও। বাবা, তুমি কিসের কথা বলছো? আমি বুঝতে পারছি না। রাজ, আমি কিসের কথা বলছি সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারছো। বুঝো না বোঝার ভান করো না, যেটা বলছি সেটা বলো। তুমি কি সব বাদ দেবে না? বাবা, আমি তোমাকে বারবার বলেছি আমার এসব ভালো লাগে না। তোমার রাজত্বকে নিয়ে তুমি থাকো, আমাকে এসবের মধ্যে জড়াতে যেও না। আমি যেরকম আছি সেরকমই ভালো আছি। রাজীর বাবা তখন অনেক বেশি রেগে গেলেন। রাজীর দিকে এগিয়ে গিয়ে তাকে থাপ্পড় মারতে যাবেন, তখন তার মা এগিয়ে এসে তার বাবার হাত ধরে বলে, আরে কি করছো? ছেলে এখন বড় হয়েছে, এখনো কি ওর গায়ে হাত দেবে? তুমি যাও, আমি তাকে বুঝাচ্ছি। তুমি তোমার ছেলেকে ভালো করে বোঝাও। ও এরকম যদি থাকে তাহলে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দেবে। আমি এত কষ্ট করে সবকিছু জমিয়েছি শুধুমাত্র তার জন্য, কিন্তু সে সব বাদ দিয়ে কেন এরকম করছে সেটা তুমি তাকে জিজ্ঞাসা করো। বলি আব্বু রাগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে গেলেন। তখন আম্মু আমার কাছে আসলেন, আমাকে বোঝাতে শুরু করলেন। আমি তখন আম্মুকে বললাম, আমার এসব ভালো লাগে না। তোমরা কি সেটা বুঝতে পারো না? এরপরও কেন আমার সাথে এরকম করতেছো? তোমরা কেন আমার উপর জোর করে তোমাদের এসব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো? রাজ, তুমি কেন বুঝতে পারছো না? আমার বাবা কিছুতেই তোমাকে এভাবে মেনে নেবে না। তুমি এত বড় একজন রাজনীতিবিদের ছেলে হয়ে তুমি যদি এরকম ভাবে কলেজে চলাফেরা করো, তাহলে তো যে কোনো দিন যে কোনো কেউ তোমাকে মেরে ফেলতে পারে। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি সেটা বুঝতে পারো না? তানিয়া, আমি বুঝতে পারছি, কিন্তু দেখো অহংকার করে কোনো লাভ নেই। বাবা যেটা করছে সেটা খুবই খারাপ একটা কাজ। গরিব মানুষদেরকে অপমান করে কোনো লাভ নেই। তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তাহলে এভাবেই বিয়ে করতে হবে। আমিও তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে পছন্দ করি। রাজ, কেন বুঝতে পারছো না? আমার একটা মান সম্মান আছে। আমার বাবাও একজন নামকরা ব্যবসায়ী। তার মেয়ের জামাই যদি এরকম হয় তাহলে সেটা কিভাবে সম্ভব? তুমি কেন সেটা বুঝতে পারছো না? আমি এত সব কিছু বুঝতেও চাই না। যদি আমাকে সত্যি ভালোবেসে দেখো, আমাকে বিয়ে করতে চাও, তাহলে এভাবেই করতে হবে। আমি এরকমই থাকবো। আর যদি না করতে চাও তাতেও আমার কোনো আপত্তি নেই। বলেই সেখান থেকে চলে আসলাম। কি করব বুঝতে পারছি না। এই পরাধীনতা থেকে আমাকে বের হতেই হবে, না হলে আমি ঠিকমতো চলতে পারবো না। আমার বাবা গরিব মানুষদেরকে অবহেলা করছে। তিনি এই এলাকার একজন মন্ত্রী, কিন্তু তার মধ্যে অহংকার চলে এসেছে। টাকার কারণে তিনি মানুষকে মানুষ মনে করেন না। আমি এখান থেকে বের হতে চাই, সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম এখান থেকে পালিয়ে চলে যাব। বাবা যাতে আমাকে খুঁজে না পায়, সেজন্য আমি আমার এক বন্ধুকে কল করে বললাম, দোস্ত, আমার এসব কিছু ভালো লাগছে না। আমি তোর ভার্সিটিতে পড়াশোনা করতে চাই। আমি ওখানে চলে আসছি বাড়ি থেকে পালিয়ে। তুই আমার জন্য ব্যবস্থা করে রাখবি। আমি এখানে এসে একটু স্বাধীনভাবে চলতে চাই। আমার পরিবার আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে। আমি এখানে আর থাকতে চাই না। আরে পাগল হয়ে গেছিস রাজ? তুই কি বলছিস? তুই এখানে আসবি না? যদি এখানে আসিস তাহলে আঙ্কেল আমাদেরকেও শেষ করে ফেলবে। তোর বাবাকে আমি খুব ভালো করে চিনি। এখানে খোঁজ বের করে ফেলবে, এরপর তোকে এখান থেকে নিয়ে যাবে।
সাথে আমাদেরকেও ক্ষতি করবে। আরে কোনো চিন্তা করিস না, বাবা তোদের ব্যাপারে কোনো কিছু জানে না। আমি ওখানে চলে আসতেছি, কাউকে কিছু বলবি না, হঠাৎ করে চলে আসবো। তুই একদম সব কিছু প্রস্তুত করে রাখ, আসার পরের দিন থেকে যাতে ভার্সিটিতে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, আমরা তোর জন্য ব্যবস্থা করে রাখবো, কিন্তু তুই তোর বাবার কথা চিন্তা করে দেখবি, তোর বাবা যাতে আমাদের কোনো ক্ষতি না করে। আমরা এখানে অনেক শান্তিতে আছি, তুই এসে যদি ঝামেলা করবি তাহলে কিন্তু তোকে আমরা শেষ করে ফেলবো। আমি তখন ফোনটা রেখে দিলাম, ফোনটা রেখে তানিয়ার কাছে চলে গেলাম, কারণ তার সাথে কথা বলতে হবে। সে কি আমাকে সত্যি ভালোবাসে? আমি তো তাকে ভালোবাসি। সে কি আমার ভালোবাসাটা এভাবে মেনে নেবে, নাকি আমার বাবার মতো সেও টাকা চায়? সেটা আমাকে জিজ্ঞাসা করতেই হবে। সেই জন্য আমি তানিয়াকে ডেকে নিয়ে আসলাম। এসে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার তানিয়া, তুমি কি চাও? তুমি আমাকে চাও নাকি বাবার মতো সব কিছু চাও? আগেই বলে রাখি, আমি বাবার মতো অহংকারী হতে পারবো না। তানিয়া তখন রাজের কথার কি জবাব দেবে কিছুই বুঝতে পারছে না। সে তো রাজকে ভালোবাসে, কিন্তু রাজের ব্যবহার তার কাছে অদ্ভুত লাগে। রাজ রাস্তার ছেলেদের মতন চলাফেরা করে, যেটা তার বাবা পছন্দ করে না। রাজ কিভাবে তার মেয়ের জামাই হিসেবে তিনি কোনোদিন মেনে নেবে না। তানিয়া তখন তাকে বলল, রাজ, আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবনটাও দিতে পারি, কিন্তু কি করব বলো? আমি তো আর পরিবার থেকে পালিয়ে যেতে পারবো না। বাবা এভাবে তোমাকে কোনো দিনও মেনে নিতে পারবে না। আমি তো আমার বাবা মাকে ছেড়ে আসতে পারবো না। কিন্তু আমি তো আমার বাবার এসব মেনে নিতে পারবো না। আমি নিজে কিছু একটা করতে চাই। যতদিন না পর্যন্ত আমি নিজে কিছু একটা করতে পারছি, ততদিন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ততদিন কি অপেক্ষা করবে? আমি মরণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু তুমি কেন এরকম করছো? বুঝতে পারছো তোমার বাবা মা কষ্ট পাচ্ছে তোমার এরকম ব্যবহারে? আমি যে তাদের এসবের কারণে কষ্ট পাচ্ছি, তারা কি সেটা একবারও চিন্তা করে না? তারা কষ্ট পাচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমার কষ্ট কেউ বুঝতে পারে না। আমি এরকম অহংকারী সমাজে থাকতে চাই না। এসব বাদ দাও প্লিজ। দরকার হয় আমরা দুজন আলাদা থাকবো, এরপরেও তুমি এসব বাদ দিয়ে দাও। আমার বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসেন। তোমার বাবা মাও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে আসছেন। আঙ্কেলের পর তুমি এই এলাকার মন্ত্রী হবে। আমার এসব কোনো কিছুর প্রয়োজন নেই। আমি নিজে কিছু একটা করতে চাই। বাবার যোগ্যতায় কোনো কিছু করলে আমার কি হলো? আমি নিজের যোগ্যতায় কিছু একটা করতে চাই, তাই তোমাকে অপেক্ষা করতে হবে। তবে মনে রেখো, যতদিন না পর্যন্ত আমি নিজে কিছু একটা করতে পারছি, ততদিন পর্যন্ত তোমাকে আমি বিয়ে করতে পারবো না। বলি আমি সেখান থেকে চলে আসলাম। এখন আমাকে প্ল্যান সাজাতে হবে, এখান থেকে পালিয়ে যেতে হবে। বাবা আমাকে এখান থেকে যেতে দিবে না, সেটা আমি খুব ভালো করে জানি। বাবার লোকজন আমাকে ধরে ফেলবে। সেজন্য আমি রাতের বেলায় একটা ডায়েরি লিখতে বসলাম। সেখানে লিখলাম, প্রিয় মা বাবা, তোমাদেরকে আমি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে অনেক বেশি ভালোবাসি। তোমরা জানো আমার এসব ভালো লাগে না। এরপরও তোমরা জোর করে আমার উপরে সব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো। সেই জন্য আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমরা আমাকে খোঁজার চেষ্টা করো না, খুঁজলেও আর পাবে না, তাই কষ্ট করে কোনো লাভ নেই। আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি। যেদিন নিজে কিছু একটা করতে পারবো সেদিন তোমাদের সামনে আসব। এর আগে তোমরা আমাকে পাবে না। আমি জানি তোমরা আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমাদের অহংকার তোমরা ছাড়তে পারছো না। যেদিন তোমরা এই অহংকার বলে নিরহংকার জীবনযাপন করতে পারবে, সেদিন আমি তোমাদের কাছে ফিরে আসব। আমার জন্য দোয়া করবে যাতে আমি ভালো কিছু একটা করতে পারি। এটা লিখে দিয়ে নিজের বিছানার উপর রেখে বেরিয়ে চলে আসলাম ব্যাগ নিয়ে রাতের অন্ধকারে। এখন আমাকে যেতে হবে বাসের কাউন্টারে। মুখের মধ্যে একটা কালো মাস্ক পরে নিলাম, কারণ এই এলাকার সবাই আমাকে চেনে, আমার বাবাকে। তারা আমার যাওয়ার ঠিকানা তারা বলে দিবে, সেজন্য মুখে মাস্ক পরে নিলাম। উঠে পড়লাম বাসের মধ্যে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। প্রিয় শহর ছেড়ে চলে যাচ্ছি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার বাবা গরিব মানুষদের উপর যেরকম নির্যাতন করছে, সেটা আমি চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো না। আমার বাবা বলে আমি প্রতিবাদ করতে পারবো না, এটা কি করে হয়? সেজন্য আমি চলে আসলাম আমার বন্ধুর এখানে। ওদিকে বাবা মায়ের কী অবস্থা সেটা আমি জানি না। আমি যখন আমার বন্ধুর কাছে আসলাম, তখন দেখলাম আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করতেছে। তখন আমার বন্ধু সাকিব আমার দিকে এগিয়ে এসে বলল, আমি তো ভেবেছিলাম তুই আমাদের সাথে মজা করতেছিস, কিন্তু তুই তো সত্যি সত্যি চলে আসলি। আঙ্কেল আন্টি তোকে নিয়ে অনেক চিন্তা করবে। তুই কি বুঝতে পারছিস তুই কোন সিদ্ধান্ত নিতে চাচ্ছিস? তোর বাবার এত টাকা পয়সা, সব কিছু ছেড়ে চলে আসলি, এখন কি করবি? আমি কেন তোদের সাথে মজা করব? আর আমি এখন কি করব মানে? টিউশনি করে এখানে থাকবো।
তোরা যেরকম থাকতেছিস সেরকম আমিও করব। আমি কি পড়াশোনা কম জানি নাকি? আমিও তো পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি। তাহলে কি আমাকে এখানে কোনো টিউশন দেবে না কেউ? আচ্ছা, তুই কি পাগল নাকি? আমরা টাকার চিন্তা করতে করতে বাঁচি না, আর তুই তোর বাবার এত টাকা থাকার পরেও এখানে এসে টিউশনি করে মরতে চাইছিস। তোর এরকম পাগলামি কোথা থেকে মাথায় আসলো? আমি পাগলামি করছি না, আমি সৎ পথে টাকার চেষ্টা করতেছি। আমার বাবার যে টাকা পয়সা সবগুলো মানুষের রক্ত চুষা টাকা, রক্ত দিয়ে কেনা টাকা আমি ব্যবহার করতে পারবো না। তুই কি জানিস আমার বাবা গরিব মানুষদের উপর কি অত্যাচার করে? তাদের অত্যাচার চোখের সামনে দেখব, নির্যাতিত মানুষ কান্না করবে, আর আমি সেই টাকা দিয়ে ফুর্তি করব? এটা কিভাবে হতে পারে? হ্যাঁ। তখন আরেক বন্ধু রনি আমার দিকে এগিয়ে আসলো, এসে আমাকে জড়িয়ে ধরলো। রনি আমার সাথে ছোটোবেলা থেকে থেকেছে, সে আমাকে খুব ভালো করে চেনে, সে আমাকে সাপোর্ট করবে এটা আমি খুব ভালো করে জানি। আমি তখন তাকে বললাম, দোস্ত তুই কারোর সামনে আমার পরিচয় প্রকাশ করবি না, কোনো দিন কাউকে বলবি না যে আমি বড়লোকের সন্তান, তাই গরিব পরিবারের সন্তান হিসেবে এখানে থাকতে চাই, তোদের মতো জীবনযাপন করতে চাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই যেরকম বলবি ঠিক সেই রকমই হবে, কিন্তু এরকম করে চলে আসাটা ঠিক হয়নি। আঙ্কেল আন্টি তোকে খুঁজবে, তাদেরকে এরকম চিন্তার মধ্যে ফেলে আসা তোর একদম ঠিক হয়নি।